Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত। আমি তোমাদের রেহান স্যার। আমি আজ আরেকবার WBJE ডিফারেনশিয়াল ইকুয়েশনের PYQ সিরিজ নিয়ে চলে এসেছি। এর আগে অলরেডি এই সিরিজে 20খানা লেকচার আপলোড হয়ে গিয়েছে। আজকের হবে লেকচার নাম্বার 21। এছাড়াও যদি এখনও অবধি তোমরা লেকচারগুলো না দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ভিজিট করো, প্লেলিস্ট সেকশানে গিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনের PYQ সিরিজগুলো 1 by 1 দেখতে থাকো। আজকের যেটা সলভ করবো সেটা হচ্ছে 2014 সালে যে কটা প্রশ্ন এসেছিল। সো 2014তে টোটাল 6টা প্রশ্ন এসেছে, যার মধ্যে 4টে কোশ্চেন হচ্ছে 1 নম্বরের সিঙ্গেল কারেক্ট, একটা হচ্ছে 2 নম্বরের সিঙ্গেল কারেক্ট, আর একটা হচ্ছে 2 নম্বরের মাল্টি কারেক্ট। এবং আজকের এই 6টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেনই ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল। সো এই সলিউশনটাকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। হয়তো লেকচারটা একটু এক্সটেন্ড হয়ে যাবে, বাট স্টিল আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যে লেকচারটা তোমরা পুরোটা দেখবে। অ্যান্ড বিফোর উই স্টার্ট, আজকের ক্লাসটা শুরু করার আগে সবার প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। সো চলো সলিউশনটা দেখা যাক। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে the integrating factor of the differential equation 1 plus x square dy dx plus y e to the power tan inverse x is, 4টে অপশান দেওয়া রয়েছে। 2014 সালের প্রশ্ন 1 নম্বরে ছিল সিঙ্গেল কারেক্ট। সো এর সলিউশনটা নেক্সট স্লাইডে দেখা যাক। তো সবার আগে আমি দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিখে রেখেছি। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জানতে চেয়েছে। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে হচ্ছে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে, কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করলেই তো আমরা রিলেশন বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যালং উইথ আরবিটারি কনস্ট্যান্ট পাবো, এবং সেটাকেই বলা হয় সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডেরিভেটিভস কন্টেন করছে, তাহলে এই ডেরিভেটিভসগুলোকে এলিমিনেট করতে হবে। আর ডেরিভেটিভস এলিমিনেট করি আমরা কীভাবে? ইন্টিগ্রেট করে, বিকজ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন রেসিপ্রোকাল টু ইচ আদার, ওরা দুজনে একে অপরকে নালিফাই করবে। বাট অনেক সময় হয় যে আমরা সরাসরি ইন্টিগ্রেট করতে পারি না, আমাকে ফাংশানগুলোকে ইন্টিগ্রেবল ফর্মে কনভার্ট করতে হয়। সো যদি ইনিশিয়ালি এটা নন ইন্টিগ্রেবল ফর্মে হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে নন ইন্টিগ্রেবল ফর্মগুলো ইন্টিগ্রেবল ফর্মে চেঞ্জ হয়ে যায়। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটা ক্যাটালিস্টের কাজ করে। ইনিশিয়ালি ওটা সলভ হচ্ছিল না, ইন্টিগ্রেশন করা পসিবল হচ্ছিল না, কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করার পরে ওটা ইন্টিগ্রেশন করা পসিবল হচ্ছে, মানে ইন্টিগ্রেবল ফর্মে চেঞ্জ হয়ে গেছে। সো ক্যাটালিস্ট মানে ইনিশিয়ালি কোনো রিয়াকশান হচ্ছে না, কিন্তু ওটা অ্যাড করার পরে রিয়াকশান হওয়া শুরু হয়ে গেছে, অথবা রিয়াকশান আরও ফাস্ট হচ্ছে। সো এটাকে সেইভাবে তোমরা ভাবতে পারো। সো এই ইকুয়েশনটাকে আমি যদি এইভাবে লিখি, বোথ সাইডে আগে আমি1 plus x square দিয়ে ডিভাইড করে দেবো। কেন ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মে dy dx এর কোএফিসিয়েন্ট +1। সো এটা বোথ সাইডে যদি আমি 1 plus x square দিয়ে ডিভাইড করি, তাহলে এটা কী হয়ে যাবে? y upon 1 plus x square is equal to e to the power tan inverse x upon 1 plus x square। এবং এই যে ডিভাইড করলাম এটা, তাহলে dy dx এর কোএফিসিয়েন্ট কত? +1, আর y এর কোএফিসিয়েন্টকে আমরা p বলি, আর রাইট হ্যান্ড সাইডকে আমরা q বলি। সো এটা হয়ে যাবে লিনিয়ার ইন x, লিনিয়ার ইন y হবে, x হবে না, কারণ এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y। সো লিনিয়ার ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা y হয়েছে। ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নিচে যেটা থাকে সেটাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এটাকে যদি আমি কম্পেয়ার করি, সো কম্পেয়ারিং উইথ, দেখো এটাকে আমি কম্পেয়ার করছি dy dx প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ। কেন কি? এটা কি ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, যেখানে পি আর কিউটা কি? ফাংশন অফ এক্স। সো পি আর কিউটা কি? ফাংশন অফ এক্স, এবং সেটাকে এইভাবে লেখায় পি ইকুয়াল টু পি অফ এক্স, কিউ ইকুয়াল টু কিউ অফ এক্স। ঠিক আছে, কিউ ইকুয়াল টু কিউ অফ এক্স। বুঝলে কিনা বলো? হোপফুলি বুঝতে পেরেছো। সো এটা লিনিয়ার কেন? লিনিয়ার এই জন্যে যে লিনিয়ারিটির ডেফিনেশনটা দেওয়া হয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, তার পাওয়ার 1, dy dx এর পাওয়ার 1, এবং এরা দুজনে প্রোডাক্টে নেই, তাই জন্য এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এদের কোএফিসিয়েন্ট হিসেবে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যারাইজ করতে পারে। সেখানে পি আর কি? পিটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ y, আর dy dx এর কোএফিসিয়েন্টটা কি? +1। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে।
এটাও লিনিয়ার ইকুয়েশন, কিন্তু এখানে dy dx এর কোএফিসিয়েন্টটা +1 নয়, 1 + x স্কয়ার। আর রাইট হ্যান্ড সাইডে কেবলমাত্র ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x হয়েছে, তাই জন্য রাইট হ্যান্ড সাইডে দেখো কেবলমাত্র x এর ফাংশন রয়েছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন ইন স্ট্যান্ডার্ড ফর্ম। যদি হয়ে যায় তাহলে এর IF বার করার ফর্মুলা হচ্ছে IF = e⁻ ইন্টিগ্রাল p dx, মানে y এর যে কোএফিসিয়েন্টটা সেটাকে p বলা হচ্ছে এবং pটাকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব এবং সেটাকে e এর পাওয়ারে লিখব, যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এর IF। এবার IFটা আমরা কেন বার করছি? এই ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনটা নন সলভেবল। যদি আমি IF দিয়ে মাল্টিপ্লাই করি আর ইন্টিগ্রেট করি তাহলে এর আনসারটা কিভাবে পাবো? এর আনসারটা পেয়ে যাব। সো এটা IF দিয়ে মাল্টিপ্লাই করার পরে এর সলিউশনটা হয়ে যাবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টু IF। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? y ইন্টু IF ইজ ইকুয়াল টু RHSটা, RHS কি? Q ইন্টু IF dx প্লাস c। সো এটাই হচ্ছে সলিউশন। সো এই ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনকে বোথ সাইডে IF দিয়ে মাল্টিপ্লাই করব, তারপরে ইন্টিগ্রেট করব, ফাইনালি যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে এইটা। সো আমি ডাইরেক্টলি সলিউশনের ফর্মুলাটাই লিখেছি। এই ফর্মুলাটা কোথা থেকে ডিরাইভ হচ্ছে, কীভাবে ডিরাইভ হয়েছে, এটা অন্য কোনো লেকচারে থিওরিতে আমি ডিসকাস করব। তো সলিউশন কী হয়ে যাবে? y ইন্টু IF, যে IFটা তুমি পাবে, ইকুয়াল টু ইন্টিগ্রাল q ইন্টু IF dx। সো দেখো কিউটাও x এর ফাংশন, IFটাও x এর ফাংশন, এদের দুটো প্রোডাক্ট করব এবং এটাকে সলভ করব, ইন্টিগ্রেট করব। আর যেহেতু এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, সো একটা আরবিটারি কনস্ট্যান্ট আসবে সলিউশনে, এবং যেহেতু আমরা একবার ইন্টিগ্রেট করছি তাই জন্য একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন অ্যারাইজ করবে। সো এটা হচ্ছে এর সলিউশন। এইবার এইটাকে যদি আমি এর সাথে কম্পেয়ার করি তাহলে IFটা আমি কী বার করবো সেটাকে নেক্সট স্লাইডে করে দিচ্ছি। সো IF হয়ে যাবে তোমার, IFটা আমি এখানেই লিখছি, একটু এটাকে উপরে তুলছি। IFটা হয়ে যাবে, সো দেয়ারফর IF উইল বি ইন্টিগ্রাল e⁻ ইন্টিগ্রাল কি হয়ে যাবে? p এর ভ্যালু কত? যদি কম্পেয়ার করো, এটাকে কম্পেয়ার করো, p কত হয়ে যাবে? p হয়ে যাবে 1/1 + x স্কোয়ার। সো pটা হয়ে যাবে 1/1 + x স্কোয়ার আর ইন্টু dx করবো। pটা কত হয়ে যাবে? 1/1 + x স্কোয়ার ইন্টু dx করবো। সো এটা কী হয়ে যাবে? e⁻ ইন্টিগ্রাল কী হয়ে যাবে? এটা tan ইনভার্স x হয়ে যাবে। সো এটাকে তোমরা অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর্মুলা একটা মনে রাখো যে ইন্টিগ্রাল 1/ইন্টিগ্রাল dx/1 + x স্কোয়ার, দ্যাট ইজ ইন্টিগ্রাল 1/1 + x স্কোয়ার সব সময় tan ইনভার্স x প্লাস c হয়। c হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। সো এই ফর্মুলাটা মনে রাখো। সো এটা কি? এটা হচ্ছে tan ইনভার্স x এর স্ট্যান্ডার্ড ফর্মুলা। সো ইন্টিগ্রাল dx/1 + x স্কোয়ার tan ইনভার্স x, এটাকে তোমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। সো IFটা কত পেয়ে গেলাম আমি? IFটা পেয়ে গেলাম e⁻ tan ইনভার্স x। সো IFটা যদি e⁻ tan ইনভার্স x হয় তাহলে কোশ্চেন পেপারে কী জানতে চেয়েছিল? IF জানতে চেয়েছিল। তাহলে এখান থেকে চলো দেখে নেওয়া যাক যে কোন অপশনটা কারেক্ট হচ্ছে। সো এই কোশ্চেনে বলেছিল কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে। সো এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে বলেছে, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের শর্ট ফর্ম হচ্ছে IF, ক্যাপিটাল I ক্যাপিটাল F। এখানে ফুল স্টপও দিতে পারো। সো এখানে কোন অপশনটা হবে? অপশন সি, e⁻ tan ইনভার্স x। সো কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অপশন সি, e⁻ tan ইনভার্স x। সো এই কোশ্চেনের IFটা কি? e⁻ tan ইনভার্স x। IF বার করার ফর্মুলাটা কি বলেছি? IF বার করার ফর্মুলাটা হয়ে যাচ্ছে এই ইকুয়েশনটা লিনিয়ার ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, সেটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে চেঞ্জ করেছি, পি আর কিউ এর ভ্যালুটা বার করেছি, এবং ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনের IF বার করার ফর্মুলা হচ্ছে e⁻ ইন্টিগ্রাল p dx। পিটা কি? কোএফিসিয়েন্ট অফ y। এখানে পিটা কত? 1/1 + x স্কোয়ার। সো এখান থেকে এটা আমি IFটা বার করলাম, ইন্টিগ্রাল dx/1 + x স্কোয়ার, এটা e⁻ tan ইনভার্স x। তারপরে সলিউশনটা হয়ে যাবে y ইন্টু IF ইকুয়াল টু q ইন্টু IF dx প্লাস c। সো সলিউশনটা যেহেতু জানতে চাইনি তাই জন্য আর আমি সলিউশনটা লিখলাম না। সলিউশনে কী করে? y ইন্টু e⁻ tan ইনভার্স x লিখে দেবে, কিউটা কি লিখে দেবে? e⁻ tan ইনভার্স x/1 + x স্কোয়ার ইন্টু e⁻ tan ইনভার্স x dx প্লাস c। এবার ওটাকে ইভ্যালুয়েট করবে। তো এই টাইপের অঙ্ক আরেকটা এসছে, এটা কোশ্চেন নাম্বার 3 বা 4 রয়েছে, সেটাও সলভ করবো। সেখানে IF জানতে চাইনি, সলিউশন জানতে চেয়েছে। তো সলিউশন যদি বলে তাহলে আগে তো IF বার করবো, তারপরে সলিউশনে যাবো। ওকে, সো আই হোপ এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে ইফ √y ইকুয়াল টু cos ইনভার্স x দেন ইট স্যাটিসফাইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 - x² d2/dx2 - x dy dx ইকুয়াল টু c
ওয়্যার সি ইজ ইকুয়াল টু, তাহলে যদি এই কার্ভটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে এই কার্ভটা যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে এই যে সি আননোন সি এর ভ্যালুটা কত হবে, 0, 3, 1 না 2। ঠিক আছে, সো এটাও ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এটাকে বলতে পারো ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ইভেন তো এখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই, বাট এটাকে ভাবো যে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে, করে ওটাকে রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে সি এর ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, সো চলো সলিউশনটা দেখে নেওয়া যাক। সো গিভেন বলে আমি লিখে রেখেছি এটা। এরপরে কি করব, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এক কাজ করি, বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে রুট ফ্রি করে দিলাম। রুট ফ্রি করলে কী হবে, ক্যালকুলেশনটা একটু ইজি হবে। সো ওয়াই ইকুয়াল টু এটা কী হয়ে যাবে, কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে। তো এইবারে আমি লিখছি, এইবারে ডিফারেন্সিয়েটিং ওয়ান, সো differentiating one with respect to x we get, বলো কি পাবো, তাহলে এককে যদি আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি এখানে পেয়ে যাব dy dx ইজ ইকুয়াল টু, দেখো cos ইনভার্স x তার হোল স্কোয়ার, এই ডিফারেন্সিয়েশনটা করতে হবে। তাহলে এখানে ডিফারেন্সিয়েশনে চেন রুল অ্যাপ্লাই করব, প্রথমে পাওয়ার রুল অ্যাপ্লাই করব, x টু দ্য পাওয়ার n ইন্টু x টু দ্য পাওয়ার n মাইনাস 1, তারপরে cos ইনভার্স x এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। সেইটা হয়ে যাবে 2 cos ইনভার্স x হয়ে যাবে, কেন 2 মাইনাস 1 1 হয়, তারপর ইন ব্র্যাকেট এবার cos ইনভার্স x এর ডেরিভেটিভ, সেটা হয়ে যাচ্ছে -1/√1 মাইনাস x স্কোয়ার। সো এটাকেও অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসেবে তোমাদের মনে রাখতে হবে যে দুখানা ডেরিভেটিভ আমি লিখিয়ে দিচ্ছি যে dx অফ সাইন ইনভার্স x কত হয়, 1/√1 মাইনাস x স্কোয়ার, আর dx অফ cos ইনভার্স x কত হয়, -1/√1 মাইনাস x স্কোয়ার। সো সাইনের ইনভার্স x এর ডেরিভেটিভে প্লাস সাইন, cos ইনভার্স x এর ডেরিভেটিভে মাইনাস সাইন, দুটো কিন্তু সেম, 1/√1 মাইনাস x স্কোয়ার, 1/√1 মাইনাস x স্কোয়ার। এটাকে এইভাবে মনে রাখো, সাইনের ডেরিভেটিভ সাইন x এর ডেরিভেটিভ প্লাস cos x হয়, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x হয়। তো সাইনের ডেরিভেটিভ কী হয়, প্লাস দিয়ে, cos এর ডেরিভেটিভ হয় মাইনাস দিয়ে। সিমিলারলি লাইকওয়াইজ সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ প্লাস দিয়ে, cos ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস দিয়ে। ঠিক আছে, হোপফুলি বুঝতে পেরেছো। সো এইটাকে তোমরা মনে রাখবে। এইবারে আমি কি করব, যে বোথ সাইডে এবার অপশানগুলো যদি তোমরা একবার ম্যাচ করো, অপশানে রয়েছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, চারটে অপশানেই দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, চারটে অপশানেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, সেকেন্ড অর্ডার আছে চারটে, সরি এটা চারটে অপশান দেওয়া না, এটা পরের কোশ্চেন আছে। সো এই অপশানে দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, সেখানে কি হয়ে যাবে, তাহলে আমাকে d2/dx বার করতে হবে। কিন্তু এখন যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে এই জায়গাটা দেখো ওপরে আছে cos ইনভার্স x, নিচে আছে 1/√1 মাইনাস x স্কোয়ার, প্রথমে নিচে ফ্র্যাকশন আছে, সেই ফ্র্যাকশনের ভেতরে রুট আছে, রুটের ভেতরে x স্কোয়ার রয়েছে। সো এই অবস্থায় যদি আমি ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে এটা অনেকটাই কমপ্লিকেটেড হয়ে যাবে, আর যে রিকোয়ার্ড আনসারটা চেয়েছে সেখানে আমরা নাও পৌঁছাতে পারি। তাহলে দুবার মানে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করার আগে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই, এটাকে আর একটু সিম্পলিফাই করে নিই। সো আমরা কি করব, এটাকে বোথ সাইডে স্কোয়ার করে, বোথ সাইডে আমি স্কোয়ার করে দিচ্ছি, বোথ সাইডে তাহলে এক কাজ করা যাক, স্কোয়ার করে দিই, দিয়ে ক্রস মাল্টিপ্লাই করি। সো এটা কী হয়ে যাবে, সো এটাকে যদি পাশে লিখে এই জায়গাটা, এটা হয়ে যাবে 1 মাইনাস x স্কোয়ার dy dx তার হোল স্কোয়ার, এই যে বোথ সাইডে স্কোয়ার করলাম, তো dy dx এর হোল স্কোয়ার, আর এটা স্কোয়ার করলে কী হবে, 1 মাইনাস x স্কোয়ার, রুটটা চলে যাবে, আর এটা কোনাকুনি গুণ এর সাথে চলে এলো, আর এটা 2টা কত হবে, 4 হবে, আর এটা হয়ে যাবে ইকুয়াল টু দিয়ে 4 cos ইনভার্স x তার হোল স্কোয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এইবারে এইটাকেই আমি এইখানে লিখছি, এই লাইনে লিখছি, মানে এই লাইনটাকে এখানে লিখছি। এইবার আমি এক কাজ করি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করবো বোথ সাইডে। এখন এবার এটাকে আমি ডিফারেন্সিয়েট করি। সো ডিফারেন্সিয়েট করার আগে এক কাজ করি, যে এই যে cos ইনভার্স x তার হোল স্কোয়ার রয়েছে, এখান থেকে একটা ভ্যালুটা এখানে লিখে দিই। সো এখানে দেখো cos ইনভার্স x হোল স্কোয়ার, এটাকে কি লিখতে পারি আমি, y লিখতে পারি। সো cos ইনভার্স x তার হোল স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি y লিখতে পারি, সো এই জায়গাটায় আমি লিখছি, আর নিচেই করে দিচ্ছি ক্যালকুলেশনটা। তাহলে এখানে লিখছি 1 মাইনাস x স্কোয়ার dy dx হোল স্কোয়ার মাইনাস 4
ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই যে কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ারকে ওয়াই লিখলাম এবং ওটাকে লেফটে নিয়ে এসে লিখলাম, তাই জন্য সাইনটা মাইনাস হয়ে গিয়েছে। এখানে ব্র্যাকেটে মেনশন করে দিচ্ছি বাই 1। এবার 1 এটা মানেই তো এটা 1 বলেছি মানে এটাও 1, স্কোয়ার করে লেখা একই জিনিস। সো এটা কি হয়ে গেল দেখো, এখানে আর কোনো কস নেই। এবার আমার অপশানগুলোতেও দেখো যে স্ট্যান্ডার্ড যে ফর্মে আমাকে চেঞ্জ করতে হবে সেখানেও কোনো কস নেই। এইবারে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পারফর্ম করব, যেহেতু এটা সিম্পলিফাই হয়ে গেছে। সো এটাকে একটা নাম দিয়ে দিই। সো এটা হয়ে যাচ্ছে 2। সো ডিফারেন্সিয়েটিং 2 with respect to x we get। সো এক্স এর রেসপেক্টে যদি আমি 2 কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, এখানে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স এর ফাংশন, ডিওয়াই ডিএক্স এক্স এর ফাংশন, ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার এক্স এর ফাংশন। তাহলে এখানে ডিফারেন্সিয়েশনে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব। প্রোডাক্ট রুলটা কী ছিল, ডি ডিএক্স অফ ইউ ভি হলে কী হবে, ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স। সো এখানে ইউটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ভি হচ্ছে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। সো এক কাজ করি, আমি ইউটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। সো দেয়ারফর 1 মাইনাস এক্স স্কোয়ার, ইউটা অ্যাজ ইট ইজ, ভিকে ডিফারেন্সিয়েট করবো। ভিকে ডিফারেন্সিয়েট করার সময় ডিফারেন্সিয়েশনে পাওয়ার রুলটা অ্যাপ্লাই করবো। সো এটা হয়ে যাবে 2 ডিওয়াই ডিএক্স, আর ডিওয়াই ডিএক্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিওয়াই ডিএক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হয়ে যাবে d2 বাই dx2, ঠিক আছে, প্লাস এইবারে আমি ভিটাকে রেখে দেবো। সো ভিটা কি, ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইন্টু ইউকে ডিফারেন্সিয়েট করবো। সো 1টা কি কনস্ট্যান্ট 0 হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, মাইনাস এক্স স্কোয়ারে কী হয়ে যাবে 2x হয়ে যাবে। সো এইটা হয়ে গেল ফার্স্ট টার্মের ডেরিভেটিভ, সেখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হয়েছে। মাইনাস 4y এর ডেরিভেটিভ কী হয়ে যাবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এইবারে আমি কি করব, এটাকে সিম্পলিফাই করব। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে, যে দেখো এখানে দেখো 2 ডিওয়াই ডিএক্স, আর এখানে দেখো আচ্ছা এটাকে আরেকটা লাইন লিখে দিই তারপরে তুমি বুঝতে পারবে। সো 2 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স d2y dx2, আর এইটা দেখো মাইনাস 2x ইন্টু কী হয়ে যাবে ডিওয়াই ডিএক্স। সো এটা মাইনাস 2x ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার মাইনাস 4 ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে দেখো তিনখানা টার্মস থেকেই দেখো 2 ডিওয়াই ডিএক্স কমন আউট যাচ্ছে। সো 2 ডিওয়াই ডিএক্স যদি আমি কমন আউট নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে, 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস 2 dy dx কমন গেছে। সো হয়ে যাবে x dy dx। দেখো 2 dy dx কমন গেছে, সো 2 বেরিয়ে গেছে, dy dx বেরিয়ে গেছে, তাহলে x পড়ে থাকবে, স্কোয়ার ছিল তার জন্য একটা dy dx এখানে পড়ে থাকবে। আর এইটা হয়ে যাবে মাইনাস 2, কেন 2 বেরিয়ে গেছে, সো এখানে একটা 2 পড়ে থাকবে আর dy dx চলে গেছে, ইকুয়াল টু 0। এইবারে দেখো এদের প্রোডাক্টটা, এখানে দেখো তিনখানা ফ্যাক্টর হয়েছে, 2 এটা দুখানাও বলতে পারো। সো এইটা, সো এটাকে এইভাবে দেখো 2, সো 2 ফার্স্ট ফ্যাক্টর সেকেন্ড ফ্যাক্টর। সো এদের দুটোর প্রোডাক্টটা 0 হয়েছে, তাহলে কী হবে, ওয়ান অফ দেম অ্যাটলিস্ট ওয়ান অফ দেম মাস্ট বি 0, কারণটা তবেই তো গুণফলটা 0 হবে। সো হয় এটা 0 হবে নইলে এটা 0 হবে। এইবার আমি এখানে লিখছি ইমপ্লাই দিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস এক্স dy dx মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার সিন্স বলে কারণটা লিখছি যে একে 0 হতে হবে তবেই তো এদের গুণফলটা 0 হবে, কিন্তু 2 তো কনস্ট্যান্ট 0 নয়, সো dy dxও 0 নয়, তাহলে 0টা কে, 0টা হচ্ছে এইটা। এবার কোশ্চেন হচ্ছে কেন এটা 0, কেন এটা 0 নয়, কেন যদি এটা 0 হয়ে যায়। দেখো এটা কারণ হচ্ছে ইফ, আমি আগে কারণটা লিখে দিচ্ছি, সিন্স dy dx ইজ নট ইকুয়াল টু 0, সিন্স dy dx নট ইকুয়াল টু 0। সো dy dxটা 0 নয়, তাই জন্য এইটা 0 হয়েছে। এবারে কোশ্চেন হতে পারে যে dy dxটা 0 নয় কেন। সো এটা এর এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি। দেখো যদি dy dx 0 হয়ে যায়, লেটস সে ইফ dy dx ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, dy dx 0 হয়েছে, এবার এটা 0 হোক বা না হোক,
জিরো হয়ে যাবে। কিন্তু ডিওয়াই ডিএক্সটা আমি বলছি জিরো নয়, এর কন্ট্রারিতে মানে আমি কন্ট্রাডিকশানে বলছি যে ডিওয়াই ডিএক্সটা জিরো। তার যদি ডিওয়াই ডিএক্সটা জিরো হয়ে যায় তাহলে এখান থেকে বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাবে। কেন? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কখন জিরো হয়? যখন ওয়াইটা কনস্ট্যান্ট হবে, বিকজ যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভই তো জিরো হয়। এটাকে এইভাবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো, তাহলে ডিওয়াই ইকুয়াল টু জিরো, ইন্টিগ্রেট করো ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো ওয়াই যদি কনস্ট্যান্ট হয়ে যায় তবেই তো ডিওয়াই ডিএক্স জিরো হবে। আর ওয়াই কনস্ট্যান্ট হতে পারে না, তার কারণটা কি? কোশ্চেন পেপারে কি বলে দেওয়া ছিল? কোশ্চেন পেপারে কি বলা ছিল? কোশ্চেন পেপারে বলা ছিল ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে? ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে, কোশ্চেন পেপারে বলা ছিল ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে লিখছি বাট ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। কিন্তু এখানে তো এক্স আছে, এক্স তো ভেরিয়েবল, এক্স যত চেঞ্জ হবে ওয়াইও চেঞ্জ হবে, তো ওয়াই তো কনস্ট্যান্ট হতে পারে না। ওয়াই ছিল কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, তাহলে কী হলো? একটা কন্ট্রাডিকশান হয়ে গেল না? একে অপরকে অপোজ করছে না, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। ওয়াই যদি ডিওয়াই ডিএক্সকে জিরো করি তাহলে ওয়াই কনস্ট্যান্ট হয়ে যাবে, কিন্তু ওয়াই কনস্ট্যান্ট নয়, তার মানে কি ডিওয়াই ডিএক্সকে জিরো করা যাবে না, তবেই তো এটা ট্রু হবে। সো এটা কন্ট্রাডিকশানে আমরা অ্যারাইজ করলাম, তাই জন্যে ডিওয়াই ডিএক্স জিরো হতে পারে না। কেন? ডিওয়াই ডিএক্স যদি জিরো হয়ে যায় তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট হবে, কিন্তু কোশ্চেন পেপারে ওয়াই ছিল কস ইনভার্স এক্স হোল স্কোয়ার, তার মানে কি ওয়াইটা কনস্ট্যান্ট নয়, ওয়াইটাও ভেরিয়েবল, ওয়াই ডিপেন্ডস অন এক্স বিকজ এক্সও ভেরিয়েবল। এটা হয়ে গেছে। এরপরে কি করব? এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজিয়ে দেবো, দিলে আমাদের আনসার চলে আসবে। সো ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, টুটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। সো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি টু বাই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু টু। এইবার দেখো এটার সাথে কম্পেয়ার করা যায় কি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি টু বাই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সি, আর ওইখানে ইকুয়াল টু কি এসছে? ওইখানে ইকুয়াল টু কি এসছে? টু এসছে, তাহলে আমি বলতে পারি যে দেয়ার ফোর সি ইকুয়াল টু টু। সো কোন অপশানটা দেখো? কারণ দেখো আমাদের এলএইচএসটা পুরোটা মিলে গেছে, তাহলে আরএইচএসে সি আছে, তাহলে নিশ্চয়ই সি এর ভ্যালুটা টু হবে। সো কোন অপশানটা? সি এর ভ্যালুটা টু হবে। সো এইটা হবে অপশান ডি, এবিসি হবে না, কেন অপশান ডিতেই টু রয়েছে, সিঙ্গেল কারেক্ট ছিল। সো এই সিটা হচ্ছে আননোন সি, প্যারামিটার সি, আর এই সিটা হচ্ছে অপশানের সি, এবিসিডি। সো এটাতে কনফিউশনের কোনো স্কোপ নেই। সো সি এর ভ্যালুটা হচ্ছে টু, তো সি এর মানটা জানতে চেয়েছিল, সি এর মানটা 2। ওকে, এবার চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ, অপশান এবিসিডি দেওয়া রয়েছে, যেখানে সিটা বলে দিয়েছে আরবিটারি কনস্ট্যান্ট অর কনস্ট্যান্ট। আর এইখানে দেখো এইটা তোমাকে আরবিটারি ফাংশন দিয়ে দিয়েছে, মানে কি কোনো ভ্যালু না দিয়ে, লেটস সে কি এটাকে কস সাইন ই লগ না দিয়ে একটা ফাংশানই দিয়ে দিয়েছে। সো এক্স ওয়াই তো রয়েছে, কিন্তু এটা দেখো ফাংশান দিয়ে দিয়েছে, এবং এটা যেটা লিখেছে এটা হচ্ছে ফাই, এটা ফাই। এবার তোমরা অনেকজন বলবে স্যার এটা তো ফাই নয়, এটা ফাই, কারণ আমরা ফাইটাকে এইভাবে লিখতে অভ্যস্ত, কিন্তু এটাও ফাই। যেরকমভাবে আমরা আর লিখি এইভাবেও, অর এইভাবেও আমরা এটাকেও তো বলি স্মল আর, এক্সকিউজ মি, এটাকেও বলি স্মল আর, এটাকেও বলি আর, দুটো লেখার স্টাইলটা আলাদা। যেরকম ধরুন এটাকে বলি এ, আবার দেখো যখন টাইপিংয়ে হয় তখন এ এইভাবে লেখা হয়, এটাকে এর মাথা ঘুরিয়ে দেওয়া হয় না এইভাবে, এটাও এ। সিমিলারলি এটাও ফাই। সো এই ফাই লেখার স্টাইলটা কি? এই ফাই লেখার স্টাইল হচ্ছে এই যে, বুঝতে পেরেছো? সো এই ফাই দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, কোশ্চেনটাকে ছেড়ে দেওয়ার মতো কোনো জায়গা নেই। ভাবো এটা এফ, কী হবে? এফ অফ ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এফ প্রাইম এফ ড্যাশটা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এইখানে এই প্রাইম নোটেশনটা ডিনোট করছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই তোমাদের, অনেকজন এটা গুলিয়ে ফেলো। যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তাহলে এইখানে এফ ড্যাশ এক্স রিপ্রেজেন্ট করবে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। সো এই প্রাইম নোটেশনটা ডিনোট করে ব্র্যাকেটের ভেতরে যে ভেরিয়েবলটা রয়েছে তার রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। যদি এখানে ডাবল প্রাইম দিতাম তাহলে ভেতরে যে ভেরিয়েবলটা রয়েছে তার রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করব। সো এখানে দেখো ফাইটা কি? ফাই হয়ে যাচ্ছে ফাংশন অফ ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, মানে কি এক্সের ফাংশনও নয়, ওয়াইয়েরও ফাংশনও নয়, এক্স স্কোয়ারেরও নয়, ওয়াই স্কোয়ারেরও নয়,
ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের ফাংশন, মানে এটাকে তুমি এইভাবে ভাবো যে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারকে তুমি ভাবো ক্যাপিটাল এক্স। সো ফাইটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর ফাংশন। তাহলে এখানে এই যে ফাই প্রাইম অফ এক্স লিখেছি, এই যে ফাই প্রাইম অফ এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার লেখা রয়েছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার দিয়ে, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স দিয়ে। ক্লিয়ার কিনা বলো? এটা মানে ডি ফাই, এই যে ডি ফাই ডিএক্স নয়, লিখলে 0 পাবে। এই যে ফাই প্রাইম মানে ডি ফাই ডিএক্স নয়, যদি ফাইটা এক্স এর ফাংশন হতো তাহলে এটা ডি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে। যেহেতু ফাইটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের ফাংশন, তাহলে ফাই প্রাইমটা ইন্ডিকেট করছে যে ফাইয়ের ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, যেটাকে তুমি আগে যে সিঙ্গেল ভেরিয়েবল ক্যাপিটাল এক্স ভাবো। আই হোপ যে এটা বোঝাতে পেরেছি। চলো এইবার এটাকে শুরু করার আগে আরেকটা জিনিস বলে দিচ্ছি যে এটা, চলো এটা নেক্সট স্লাইডে বলি, নাহলে আরও কনফিউজ হয়ে যাবে। এর সলিউশনটা জানতে চাইছো, দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ বলে আমি লিখে দিয়েছি। ওকে, এইবার দেখো এটাকে সলভ করতে হবে। সেটাকে সলিউশনের জন্য আমি এক্সটাকে এখানে নামিয়ে আনছি, সো ওয়াই বাই এক্স। এবার তোমরা বলে স্যার এটাকে এক্সটাকে এখানে নামালেন কেন, এবং আমরা বুঝবো কী করে যে এক্সটাকে এইভাবে করতে হবে। এইখানে দেখো সব জায়গায় ওয়াই বাই এক্স রয়েছে, মানে কি ওয়াই বাই এক্স আর হোল স্কোয়ার, ওয়াই বাই এক্স আর হোল স্কোয়ার, ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। সো এই জায়গাটাও করে দিলাম ওয়াই বাই এক্স, কারণ এখানে যদি ওয়াইটা নামাতাম তাহলে এক্স বাই ওয়াই হয়ে যেত, ঘুরে যেত। এখানেও বুঝতে পেরেছো তো, ওয়াই বাই এক্স তাহলে এখানে করে দিলাম। হ্যাঁ, এইটাকে তুমি যদি চাও ওয়ান এটার নিচে ওয়াই বাই এক্স লিখতে পারো। সো আর এই চেষ্টা তাহলে কী হয়ে গেল, ওয়াই বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফাই অফ ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, এটা ব্র্যাকেটে রাখি। আর এখানে কী হয়ে যাবে, ফাই প্রাইম অফ ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, আর ব্র্যাকেট ক্লোজ করলাম। সো এখানে দেখো সব জায়গায় ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স রয়েছে। সো কোথাও যদি ওয়াই বাই এক্স পাও তাহলে ওটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম্পল, হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়াই বাই এক্স যদি হয় ফার্স্ট অর্ডার, তাহলে এটা কী ইকুয়েশন, ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওয়াই বাই এক্স যদি অ্যাজ ইট ইজ অ্যাপিয়ার হয় তাহলে ওটা হচ্ছে ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন। এবারে ওয়াই বাই এক্সের পাওয়ার হতে পারে 2, 3, ওয়াই বাই এক্স সাইন কসের ভেতরে যেতে পারে। তাহলে এখানে দেখো ওয়াই বাই এক্স ফাইয়ের ফাংশন, তো তাহলে একটা ফাংশনকে ইম্যাজিন করো যে ওয়াই ফাই অফ ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার কী হয়ে যাবে, ই টু দ্য পাওয়ার ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, বা সাইন অফ ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, এইভাবে তুমি ভাবতে পারো। সো এইটা দেখো ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স সব জায়গায় রয়েছে। সো আমরা একটা সাবস্টিটিউশন নেবো হোমোজিনিয়াস কেসে। সাবস্টিটিউশন কী হয়, কোথাও যদি ওয়াই বাই এক্স দেখতে পাও, সব জায়গায় যদি ওয়াই বাই এক্স একসাথে দেখতে পাও, এরকমভাবে নয় যে ওয়াই স্কোয়ার এখানে নিচে এক্স ওপরে ওয়াই নিচে রুট এক্স, সেই সব চলবে না, একসাথে ওয়াই বাই এক্স একসাথে, তাহলে এটা হোমোজিনিয়াসের অঙ্ক। এবং এর সলিউশনের মেথড হচ্ছে সিম্পলি কী করবে, এই সাবস্টিটিউশনটা নিয়ে নেবে, পুট ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি। সো এটা কী ইমপ্লাই করবে, সো দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু ভি এক্স। সো দেখো আমি ডি বাই ডিএক্স ফর্মে লিখেছি, তাই জন্যে এর সাবস্টিটিউশনটা হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট ইজ ওয়াই ইজ ইকুয়াল টু ভি ইন্টু ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট ইজ এক্স। এবার এই ভিটা দেখো কনস্ট্যান্ট নয়, ভি হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। সো এইখানে ডিফারেন্সিয়েশনে আমি প্রোডাক্ট রুল ইউজ করবো, বিকজ যখন আমি ওয়াই বাই এক্সকে সাবস্টিটিউট করছি তাহলে আমাকে ডি বাই ডিএক্সকেও কিছু সাবস্টিটিউট করতে হবে। সো দেয়ার ফোর অ্যান্ড, এটা লিখে দিচ্ছি অ্যান্ড dy dx কী হয়ে যাবে, সো অ্যান্ড dy dx হয়ে যাবে v প্লাস এক্স dv dx। কী করে, এই যে v মানে এই ফার্স্ট ফাংশনকে রাখলাম, সেকেন্ড ফাংশন x এর ডেরিভেটিভ 1 প্লাস এক্সকে রাখলাম ফার্স্ট ফাংশন v এর ডেরিভেটিভ dv dx। কারণটা কি, v আননোন, ওই জন্য dv dx অবস্থায় থেকে যাবে। সো এই সাবস্টিটিউশনটা যদি আমি এইখানে ইউজ করি, সো এটাকে যদি আমি নাম দিই 1, সো এই সাবস্টিটিউশনটা যদি এখানে ইউজ করি, সো 1টা কী হয়ে যাবে, সো 1 বিকামস কি হয়ে যাবে, ওয়াই বাই এক্সের জায়গায় কী লিখবো আমি, ভি লিখবো, আর ডি ওয়াই ডিএক্সের জায়গায় কী লিখবো, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, রাইট। আর এইচ এসে দেখো আমি কী লিখছি, ওয়াই বাই এক্সের জায়গায় যদি ভি লিখি তাহলে এটা ভি স্কোয়ার হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে ফাই অফ ওয়াই বাই এক্স তার স্কোয়ার, আর নিচে কি হয়ে যাবে, নিচে রয়েছে ফাই প্রাইম অফ ওয়াই বাই এক্স তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে ওয়াই বাই এক্স হবে না, একটু রেকটিফাই করো, তোমরা আমাকে ক্ষমা করো, যে এটা ওয়াই বাই এক্সের জায়গায় কী লিখবো, এটা লিখবো ভি, সো এটা যাবে ভি স্কোয়ার, এই যে
ওয়াই বাই এক্সটা কী লিখেছিলাম, ভি লিখেছিলাম। সো ওয়াই বাই এক্স থেকে কী হবে, ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার। সো এই সাবস্টিটিউশনটা আমি ইউজ করে নিলাম। এইবার আমি এটাকে উপরে সুন্দর করে লিখছি। সো এইটা হয়ে যাচ্ছে, ব্র্যাকেট ক্লোজ করলাম। ওকে, এইবারে দেখো এইটাকে এবার আমি মাল্টিপ্লাই করছি। সো ভি ইন্টু ভি কী হয়ে যাবে, ভি স্কোয়ার প্লাস এটা কী হয়ে যাবে, এক্স ভি ডিভি dx is equal to v square plus phi of v square by phi prime of v square। ঠিক আছে, ওকে। এইবারে দেখো বোথ সাইড থেকে ভি স্কোয়ার আর ভি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। যদি বোথ সাইড থেকে ভি স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, তারপর আমরা কী করবো, ভেরিয়েবল সেপারেট করবো। সো ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশনে y ইকুয়াল টু ভি এক্স, এই সাবস্টিটিউশনটা দিলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y নতুন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল v দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তারপরে আমরা ইজিলি ভেরিয়েবলসগুলোকে সেপারেট করতে পারবো এবং ভেরিয়েবল সেপারেট করে ইন্টিগ্রেট করব। ঠিক আছে, এখানে ভেরিয়েবল সেপারেশন মানে হচ্ছে যে ডিভির সাথে কেবলমাত্র ভি এর ফাংশন হবে আর ডিএক্স এর সাথে কেবলমাত্র এক্স এর ফাংশন হবে। সো এটাকে যদি আমি আরেকটা লাইন এক্সট্রা তোমাদের জন্য লিখি বোঝানোর জন্য বলছি। সো এক্স ভি ডিভি ডিএক্স is equal to phi of v square upon phi prime of v square। ঠিক আছে, সো এইবার দেখো আমি চাইছি যে ডিভির সাথে কেবলমাত্র ভি এর ফাংশন আসুক আর ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন, তবেই ভেরিয়েবল সেপারেট হবে। সো এটাকে ক্রস মাল্টিপ্লাই করি। সো উপরে চলে যাবে phi prime of v square, নিচে চলে আসবে phi of v square। আর এইচ এসে দেখো ফাইটা ছিল উপরে, phi prime ছিল নিচে, এর এইচ এসে কোনাকুনি গুণ হয়, phi prime গেল উপরে আর phi এলো নিচে, আর এটা হয়ে যাবে ভি ডিভি, এই যে ভি ডিভি ইকুয়াল টু ডিএক্সটাকে ওইবারে পাঠিয়ে দিচ্ছি। সো ডিএক্স ডিভাইডেড বাই এক্স। সো এখানে দেখো ভেরিয়েবল পুরো সেপারেট হয়ে গেছে, ডিভির সাথে কেবলমাত্র ভি এর ফাংশন আর ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন, এটা 1/x। এবার দেখ এটাও ভি এর ফাংশন, যদি ফাইটা ভি স্কোয়ারের ফাংশন হয় তাহলে আমি বলতে পারি না যে আলটিমেটলি এদের ভেতরে শুধু ভি আছে আর ভি দিয়ে মাল্টিপ্লাই করলে আবার ভি এর ফাংশন পাবো। সো ডিভির সাথে পুরো ভি এর ফাংশন দেখো কোনো এক্স এখানে নেই, তাই জন্য এটা ভেরিয়েবল সেপারেট হয়ে গিয়েছে। এবার যদি ভেরিয়েবল সেপারেট হয়ে যায় তাহলে আমরা কি করি, আমরা করি ইন্টিগ্রেট। সো লিখছি ইন্টিগ্রেটিং ভি গেট। সো ইন্টিগ্রেট করলে কি হবে, phi prime of v square by phi of v square v dv is equal to dx বাই এক্স। ইন্টিগ্রেট করবো, আর ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে, সেটাকে আমি এখন শুরুতেই লিখে দিলাম, তোমরা শেষেও লিখতে পারো। এইবারে কোয়েশ্চেন হচ্ছে যে এটাকে কি করে ইন্টিগ্রেট করব। এটা তো ইন্টিগ্রেট হয়ে যাবে, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন লগ এক্স, বাচ্চাদের জিনিস। মেন কোয়েশ্চেন হচ্ছে যে এইটাকে কি করে ইন্টিগ্রেট করবো, এত বড় একটা কমপ্লিকেটেড ফাংশন, এবং এটা হচ্ছে ফাংশন ইন জেনারেল ফর্ম, মানে এক্সপ্লিসিটলি কিছু বলেও দেওয়া নেই। তাহলে এটাকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করব, এখানে সাইন কস কিছুই বলা নেই, ভি এর কোনো ফাংশনই দেওয়া নেই, শুধু ফাংশনের জেনারেল ফর্মটা দেওয়া রয়েছে। সো এইখানে দেখো ফার্স্ট অফ অল ফাংশনের ভেতরে দেখো ভি স্কোয়ার আছে আর এখানে কি আছে, ভি আছে। সো তুমি ভি এর রেসপেক্ট এই ফাংশনকে ইন্টিগ্রেট করতে পারবে না, বিকজ এইখানে ভি এইখানে ভি স্কোয়ার। হয় তুমি এইখানে ভি স্কোয়ার করো ডি অফ ভি স্কোয়ার, অথবা এই জায়গাটা ভি করো, কিন্তু এই জায়গাটা ভি করা পসিবল নয়, ভি ইন্টু ভি। তাহলে আরেকটা ভিকে তুমি কোথায় পাঠাবে, ফাংশন থেকে তো বাইরে বার করতে পারবে না। ওকে, আবার দেখো এই ভি আর এইটা কাটতে পারবে না এইভাবে, এটা নিয়মের বাইরে, এটা অ্যালাউড নয়, ইম্পসিবল। কারণ এটা তো আর্গুমেন্ট ভি স্কোয়ার, এটা তো আলাদাভাবে প্রোডাক্টে ভি স্কোয়ার নেই যে তুমি এটাকে একটা ভিকে ক্যান্সেল করবে। সো আমি কি করছি, এটাকে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল মেথডে সলভ করাচ্ছি। তোমরা কি করবে, যদি এক্স্যাক্টটা বুঝতে পারবে, আমি পুরোটা এক্সপ্লেন করছি, কিন্তু তোমরা এর আগে দেখো সাবস্টিটিউশন মেথড করে এসছো, তো সিম্পলি ভি স্কোয়ারকে তোমরা টি পুট করবে, করে সাবস্টিটিউট করে করবে, কিন্তু আমি একটা ফ্লোতেই ক্যালকুলেশন করে দিচ্ছি এক্স্যাক্ট ইউজ করে। তো আমি এক কাজ করছি, বোথ সাইডে এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার 2টা কি কনস্ট্যান্ট, সো এই 2টা এখানে যদি মাল্টিপ্লাই করি সেটা ভেতরে চলে যাবে, তাই জন্য আমি একেবারে ভেতরে মাল্টিপ্লাই করে লিখছি phi prime of v square বাই phi of v square। এটা কি হয়ে যাবে 2v dv, এই 2টা এখানে মাল্টিপ্লাই করলাম, ইজ ইকুয়াল টু 2 ইন্টিগ্রাল dx বাই এক্স প্লাস সি। এবার তোমাদের মধ্যে অনেকজনের কোশ্চেন হতে পারে যে স্যার আপনি 2টাই কেন মাল্টিপ্লাই করলেন, এবং আমরা ভাববো কী করে যে 2টাই মাল্টিপ্লাই করতে হবে, অন্য কিছু নয়। সেটা দেখো এইখানে ভি স্কোয়ার হয়েছে, তাহলে আমি চাইছি যে ডি এর ভেতরে ভি স্কোয়ার তৈরি করে দিতে।
আমি চাইছি ডি এর ভেতরে ভি স্কোয়ার তৈরি করে দিতে। সেটা কি করে তৈরি করবো, ওই জন্য আমি টুটাকে মাল্টিপ্লাই করলাম ওই ভি স্কোয়ারটাকে দেখে, কারণটা আমি জানি যে ভি স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2v। সো ওইখান থেকে আমার স্ট্রাইক করেছে যে 2 লাগবে একটা, কিন্তু এখানে 2 ছিল না। সো এখানে দেখো, এইবারে দেখো ডিভি অফ ভি স্কোয়ার কী হয়, 2v হবে, কারণ ভি স্কোয়ারের ডেরিভেটিভ ভি এর রেসপেক্টে 2v। সো এইখানে যদি বোথ সাইডে যদি ডিভি দিয়ে অপারেট করি, সো এটা হয়ে যাবে ডি অফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2v ডিভি। সো যেইখানে আমি 2v ডিভি দেখতে পাবো সেই জায়গাটা লিখবো ডি অফ ভি স্কোয়ার। সো যেইখানে আমি 2v ডিভি দেখতে পাবো সেই জায়গাটা লিখবো ডি অফ ভি স্কোয়ার। সো এই জায়গাটা দেখো সেই জিনিসটাই তো ক্রিয়েট করার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে কি হতো না। সো এটাকে লিখছি ডি অফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, এটা কি হয়ে যাবে লগ এক্স প্লাস সি। এইবারে দেখো এইখানেও ভি স্কোয়ার আছে, এইখানেও ভি স্কোয়ার আছে, এইখানেও ভি স্কোয়ার আছে, কিছুক্ষণের জন্য ভিটাকে ভাবো ইউ, তাহলে কি হবে 5 প্রাইম অফ ইউ বাই 5 অফ ইউ ডি ইউ কি হয়ে যাবে, ওটা লগ অফ 5 ইউ হবে। একটা ফর্মুলা তোমাদের বলেছিলাম এর আগেও যে ইন্টিগ্রাল এফ প্রাইম এক্স বাই এফ এক্স ডিএক্স সবসময় হয়ে যায় লগ অফ এফ এক্স প্লাস সি। সো কোনো ফাংশন যদি রেশনাল ফর্মে থাকে, ফ্র্যাকশানে থাকে, যে নিচের ডেরিভেটিভ ওপরে আছে, এই যে নিচে কি আছে এফ আছে, এফ এর ডেরিভেটিভ ওপরে রয়েছে দেখো এফ প্রাইম এক্স, তাহলে তার ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়ে যাচ্ছে, আনসার হয়ে যাচ্ছে লগ অফ নিচেরটা লগ অফ ডিনোমিনেটর লগ অফ এফ এক্স হবে। ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট আছে, এবং লগারিদমিক ফাংশন সবসময় মডিউলাস লিখতে হয়। সো এটা আমি লিখি বা না লিখি এটা ইমপ্লাইড যে লগ টু দ্য বেস ই আর মড হবে। চলো এইবারে দেখো এর একটা এক্সাম্পল যদি আমি ধরে নাও, নিচে রয়েছে তোমার সাইন এক্স, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়ে যাবে, সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স। সো এখানে এফ এক্স হচ্ছে সাইন এক্স, এফ প্রাইম এক্স হচ্ছে কস এক্স, আর ডিএক্স তোমাকে বলেছে এই ভ্যালুটা কত হবে, এই ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করো। সো তুমি কী করো, তুমি সঙ্গে সঙ্গে দেখলে যে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স সেটা তো ওপরে রয়েছে, আর ফর্মুলা হচ্ছে নিচের ডেরিভেটিভ ওপরে থাকলে লগ অফ নিচেরটা হয়ে যাবে, তো এটা যাবে লগ অফ মড সাইন এক্স। তো লগ অফ সাইন এক্স বলো মড সাইন এক্স বলো একই জিনিস, কেন লগ সবসময় মডিউলাসে ডিফাইন হয়, কারণ লগের আর্গুমেন্ট সবসময় পজিটিভ। তো এইটাকে এর সাথে কম্পেয়ার করো, এর সাথে কম্পেয়ার করো, দেখো তো নিচের ডেরিভেটিভ ওপরে আছে, এই যে নিচের ডেরিভেটিভ কি ওপরে আছে, এই যে ফাই ওপরে 5 প্রাইম আছে, এটা কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট হচ্ছে, এটা ভি স্কোয়ার রেসপেক্টে, কারণ ভেতরে কি ছিল এক্স ছিল, তো এখানে ভেতরে কিন্তু ভি স্কোয়ার আছে। সো ভি স্কোয়ারকে যদি তুমি ইউ ভাবো, সো এটাকে দেখো না, এটাকেও আমি একটু রাফে বুঝিয়ে দিচ্ছি। সো এটাকে এই জায়গাটা বুঝিয়ে দিই, এটা দেখো, তাহলে আমি যদি কিছুক্ষণের জন্য ভি স্কোয়ারকে ইউ ভাবি, সো 5 প্রাইম অফ ইউ বাই 5 অফ ইউ, আর এটা কী হয়ে যাবে ডি অফ ইউ হয়ে যাবে। সো ডি ইউ, তাহলে এটাকে অফ না লিখে একেবারে শুধু ডিউ লিখি, এটা হয়ে যাবে কি ডিইউ হবে। তাহলে আমি কী করলাম, ভি স্কোয়ারটাকে লিখলাম ইউ, তাহলে কী হবে দেখো এই যে ইউ এর ফাংশন, সো এর নিচের ডেরিভেটিভ দেখো উপরে আছে, তাহলে এর আনসার কী হয়ে যাবে, এর আনসার হয়ে যাবে লগ অফ মড 5 অফ ইউ হয়ে যাবে, আর একটা কনস্ট্যান্ট আছে সেটা আমি তো পরেও লিখতে পারি কনস্ট্যান্ট, আর লগ অফ, তাহলে 5 অফ কী হয়ে যাবে, ইউ এর ভ্যালুটা কত ছিল ভি স্কোয়ার ছিল, সো লগ অফ কী হয়ে যাবে, তাহলে এটা দেখো এটাকে আমি লিখতে পারি, এইবারে এটাকে আমি লিখতে পারি যে এটা হয়ে যাবে লগ অফ 5 অফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ এক্স স্কোয়ার লিখে দিচ্ছি। আচ্ছা এখানে এক্স স্কোয়ার করে দিচ্ছি, এক কাজ করি এই 2টাকে লগের সামনে তুলে দিলাম, আর একটা দেখো অপশানের মধ্যে কোথাও আমার লগ দিয়ে আনসার নেই, সি আছে, সো এটা আরবিটারি কনস্ট্যান্ট, তো এটাকে C1 নাম দিয়ে দিচ্ছি। তুমি যদি সি রাখো কোনো ভুল হবে না, আর এই কনস্ট্যান্টের নাম দিয়ে দিচ্ছি লগ সি, মানে C1টাকে বলে দিলাম লগ সি, তাহলে শুরু থেকেই যদি আমি লগ সি নিতাম তাও চলবে, অপশানগুলো মেলার জন্য এটা করা। সো কনস্ট্যান্টটাকে তুমি নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারো। এইবারে এটা কি হয়ে যাবে, লগ অফ 5 অফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ সি এক্স স্কোয়ার হয়ে যাবে, কেন লগ কী হয় যদি প্লাসে থাকে তাহলে ওটা কী হয়ে যায় প্রোডাক্টে মার্জ হয়ে যাবে, সো এক্স স্কোয়ার সি ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে। এইবারে বোথ সাইড থেকে যদি অ্যান্টি লগ নিই তাহলে দুটো লগ ক্যান্সেল হয়ে যাবে, এবং ফাইনালি আমরা পেয়ে যাবো ফাংশন অফ ভি স্কোয়ার সি এক্স স্কোয়ার। যখনই আমি লগটাকে অ্যান্টি লগ নিচ্ছি তখন এটাকে আর মডিউলাস দিয়ে লিখবো না, এখানে আমি মডিউলাস দিই বা না দিই, কিন্তু লগ যখন আমি সরিয়ে দেবো তখন শুধু মডিউলাস ফ্রি এক্সপ্রেশন লিখবো। সো 5 অফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার, কিন্তু কোশ্চেন পেপারে তো ভি কোথাও ছিল না, ভি আমরা কি ধরেছিলাম, ভি ধরেছিলাম কি ওয়াই বাই এক্স, সো দিস ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার
by x square is equal to cx square since v equal to y by x, এটা তো আমরা এই সাবস্টিটিউশনটা নিয়েছিলাম। সো আমার গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হয়ে যাচ্ছে phi of y square by x square equal to cx square where c is an arbitrary constant। সো আমার ইকুয়েশনে আরবিটারি ফাংশন দেওয়া ছিল, সলিউশনেও আরবিটারি ফাংশন চলে এসেছে। এটা যদি নন ফাংশন হতো তাহলে সলিউশনে নন ফাংশন আসতো, যদি ননটা সাইন কস দিয়ে হতো তাহলে এখানেও সাইন কস দিয়ে কিছু একটা আসতো বা অন্য কিছুও আসতো। চলো এবারে কোন অপশানটা হচ্ছে দেখে নেওয়া যাক। তাহলে অপশানে কি দেখতে হবে, LHS আছে phi of y square by x square, RHS আছে cx square। তো কোন অপশানটা ম্যাচ করছে এবারে দেখে নেওয়া যাক। phi of y square by x square, y square by x square, এখানে তো সেটা নেই, আর রাইটে ছিল cx square। সো এইটা হয়ে যাবে কারেক্ট অপশান। অপশান এটা কেন হবে না, x square নেই, আর এইটা কেন হবে না, এক্সটা প্রোডাক্টে আছে phi এর সাথে, এখানে x square আছে প্রোডাক্টে phi এর সাথে। তো এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এটাকে 5 স্টার দিয়ে রাখো এবং এই স্টারটা দেবে শক্তিমানের স্টার, মানে কি ইম্পর্টেন্ট আছে, ভালো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনসেপচুয়াল কোশ্চেন। সো ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এটা একটা ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হিসেবে ধরতে পারো এবং এটাকে তোমরা বারবার লিখে লিখে প্র্যাকটিস করো এবং নোটেশন সিম্বলের সাথে ভালো করে বন্ধুত্ব করে নাও, ওর সাথে কথা বলো, বন্ধুত্ব করো, তাহলে কী হবে, এরপরে এই ধরনের অড স্ট্রেঞ্জ উইয়ার্ড নোটেশন দেখে তোমরা ভয় পাবে না। যেটা তো সিম্পল নোটেশন, তো এফ জি লিখে অভ্যস্ত, এখানে দিয়ে দিয়েছে ফাইটা এবং সেই ফাইটাকে দেখতে আলাদা রকমের। ওকে, চলো এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। সো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4। সো দ্য কার্ভ y ইকুয়াল টু cos x plus y to the power 1/2 satisfies the differential equation this। সো বলছে এই কার্ভটা কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এইখানে দেখো অপশানগুলোর মধ্যে দেখো সব অপশানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে। সো আমি এক কাজ করি, এটাকে দুবার ডিফারেন্সিয়েট করে অ্যারেঞ্জ করে দেখি কোন অপশানের সাথে ম্যাচ করবে, সেটাই হবে এর কারেক্ট অপশান। আরেকটা জিনিস দেখো, পাওয়ার হাফ রয়েছে, মানে এক্স টু দ্য পাওয়ার যদি হাফ হয় সেটাকে লেখা হয় রুট এক্স। সো এটা হয়ে যাচ্ছে y ইকুয়াল টু রুট অফ cos x প্লাস ওয়াই। হোপফুলি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। তো চলো এর সলিউশনটা এবারে দেখে নেওয়া যাক, সলিউশনটা কী হওয়া উচিত। তো এক কাজ করি, রুট নিয়ে ডিল করাটা কিন্তু অনেকটাই চাপের, কিন্তু এটাকে কিভাবে সলভ করা যেতে পারে চলো স্লাইডে দেখা যায়। সো আমি গিভেন কার্ভ y ইকুয়াল টু cos x প্লাস ওয়াই টু দ্য পাওয়ার হাফ লিখে রেখেছি। এই এক নম্বরটাকে আমি ডিফারেন্সিয়েট করব। সো ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, আমি এই যে ল্যাঙ্গুয়েজগুলো লিখছি এইগুলো কিন্তু তোমাদের তো এমসিকিউ নেচার কোশ্চেন। সো এমসিকিউ নেচার কোশ্চেনে এত কিছু লিখতে হয় না, বাট এটা আমি শেখাচ্ছি বলে এত লেখাচ্ছি, এটা বোর্ডসেও তোমাকে হেল্প করতে পারে, কিন্তু আমাদের কাজ কি কারেক্ট অপশান ফাইন্ড আউট করা। সো ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। সো তোমরা এই ধরনের এইগুলোকে স্কিপ করতে পারো, কারণ এমসিকিউ নেচার কোশ্চেন, শুধু কারেক্ট অপশানটাকে সার্কেল করতে হবে, তাহলে এটা আমি কি পেয়ে যাব। সো এটাকে আচ্ছা আমি এই একটাকে একটু এইভাবে লিখছি। সো দিস ইমপ্লাইজ y ইজ ইকুয়াল টু রুট অফ cos x প্লাস ওয়াই। ভালো করে দেখো, y হয়ে যাচ্ছে রুট অফ cos x প্লাস ওয়াই, হাফ লেখা মানে। আরেকটা জিনিস যে ডি ডিএক্স অফ রুট এক্স কী হবে। সো ডি ডিএক্স অফ রুট এক্স বলছি কী হবে। সো এটা কি হবে, আমি এটাকে এখন ইভ্যালুয়েট করে তোমাদের বলে দিচ্ছি। সো ডি ডিএক্স অফ রুট এক্সকে আমি লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার হাফ, এবং হাফ এটা পাওয়ার রুল যদি অ্যাপ্লাই করি তাহলে হাফ ইন্টু এক্স টু দ্য পাওয়ার হাফ মাইনাস ওয়ান। সো এটা হয়ে যাবে হাফ ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ। এইবারে দেখো এটা বোর্ড দেখা যাচ্ছে কি, হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, সো ডিএক্স অফ হাফ মানে কি রুট এক্স, এখানে ভালো করে দেখো এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ, তাহলে এটা নিচে যদি নামিয়ে দিই তাহলে মাইনাস হাফটা প্লাস হাফ হয়ে যাবে, আর হাফ হলে কি হয়ে যাবে রুট এক্স হয়ে যাবে। সো হাফ হলে রুট এক্স হয়ে যাবে, আর এই যে হাফ টুটা এখানে পড়ে থাকবে আর 1/, হয়ে যাবে। এটাকে যদি সিম্পলিফাই করো, সো 1/2 রুট এক্স। সো আমি বলছি যে তোমরা যেরকম এক্সের ডেরিভেটিভ 1, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এরকমভাবে মনে রাখো। রুট এক্সেরও ডেরিভেটিভ মনে রাখো, রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, মানে যা থাকবে সেইটা ডিভাইডেড বাই 2 রুট এক্স। বুঝতে পেরেছো? সো এরপরে এটাকে আরেকটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে মনে রাখো যে ডিএক্স অফ রুট বক্স মানে রুট সামথিং এর ডেরিভেটিভ কত হবে।
সো সিম্পলি তুমি কি করবে, রুটের ভেতরে যাই থাকুক না কেন, রুটের ভেতরে তুমি থাকো বা আমি থাকি, 1/2 রুট সেটা লিখে দেবে। সো 1/2 রুট সামথিং যা ছিল লিখে দেবে, তারপরে ওই সামথিংকে আবার ডিফারেন্সিয়েট করবে, সেটা যেরকম ফাংশন হবে সেরকমভাবে। যদি এর ভেতরে কস থাকতো তাহলে আবার কসকে ডিফারেন্সিয়েট করতে, যদি এখানে ই থাকতো তাহলে ইটাকে ডিফারেন্সিয়েট করতে। সো রুট সামথিংয়ের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট সামথিং ইন্টু সেই সামথিংয়ের ডেরিভেটিভ বাই চেন রুল, আর রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স। সো হোপফুলি এই ছোট্ট কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি এই কনসেপ্টটা বোঝা থাকে তাহলে চলো এখানে কাজ করা যায়। সো যদি একটাকে আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এলএইচএসে আমি কি পেয়ে যাব, ডিওয়াই ডিএক্স পাবো। এলএইচএসে ডিওয়াই ডিএক্স হয়ে গেছে, আর এইচএসে কি আছে, রুট কস এক্স প্লাস ওয়াই। তো এই কস এক্স প্লাস ওয়াইটাই হচ্ছে আমার সামথিং। সো রুট সামথিংয়ের ডেরিভেটিভ কি, রুট সামথিংয়ের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট সামথিং। সো 1/2 root something, that something here is cos x plus y into সেই সামথিং এর ডেরিভেটিভ করতে হবে। এবার cos x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে বাবু, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, y এর ডেরিভেটিভ কি হয়ে যাবে, dy dx। চলো এই পর্যন্ত বোঝা গেছে। এইবারে আমরা কি করব, যে দেখো রুট cos x প্লাস ওয়াই, রুট cos x প্লাস ওয়াই এর ভ্যালু তো y রয়েছে, তো চলো এই ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দেওয়া যাক। সো দিস ইমপ্লাইজ dy dx ইজ ইকুয়াল টু 1/2y মাইনাস সাইন এক্স প্লাস dy dx বাই, এটাকে কি লিখছি, বাই লিখছি এটাকে আমি বাই 1। সো এটাকে নাম দিয়েছি 1। সো 1 আমি এটাকে নাম দিই বা এটাকে নাম দিই, দুটোতে ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন। সো রুট cos x প্লাস ওয়াই এর নাম হচ্ছে y, সো ওই জন্য রুট cos x প্লাস ওয়াই হচ্ছে নিজে y। এই পর্যন্ত বোঝা গেছে। এবার এক কাজ করি, যে এই ফ্র্যাকশনটাকে ফ্রি করি। দেখো 1/y রয়েছে, তাহলে এইখানে যদি আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে চাই তাহলে এই জায়গাটা কোশেন্ট রুল অ্যাপ্লাই করতে হবে, এবং কোশেন্ট রুল ইজ কোয়াইট ডিফিকাল্ট কম্পেয়ার টু প্রোডাক্ট রুল। সো আমি এক কাজ করি, ফ্র্যাকশন ফ্রি এক্সপ্রেশন জেনারেট করার চেষ্টা করি। সো ফ্র্যাকশন ফ্রি যদি এক্সপ্রেশন জেনারেট করার চেষ্টা করি তাহলে আমাকে করতে হবে কি বাবু, আমাকে করতে হবে 2y দিয়ে মাল্টিপ্লাই। সো আমি মাল্টিপ্লাই করে দিলাম 2y দিয়ে। সো 2y dy dx ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স প্লাস dy dx হয়ে যাবে, প্লাস dy dx। সো এটাকে আরেকটু সুন্দর করে লেখা যাক। সুন্দর করে কীভাবে লিখবো, সবগুলোকে একদিকে নিয়ে এসো। সো 2y dy dx মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো প্লাস সাইন এক্স আর প্লাস dy dxটা কী হয়ে যাবে, মাইনাস dy dx ইজ ইকুয়াল টু 0। এইবারে দেখো dy dx এইখানে আছে, এইখানেও রয়েছে। তো আমি এক কাজ করি, দুটোকে কমন নিয়ে একটা সিঙ্গেল, দুটো টার্মটাকে মিশিয়ে একটা সিঙ্গেল টার্ম লিখে দিই। এটা কি হয়ে যাবে, 2y মাইনাস 1 dy dx প্লাস সাইন এক্স। চলো এটা একদম সিম্পলিফাই করে লিখে দিলাম। এবার এইটাকে নাম দিই 2 নম্বর। এবার আমার অপশানগুলোতে দেখো সব জায়গায় d2y dx2 রয়েছে, তাহলে এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব। সো ডিফারেন্সিয়েটিং টু with respect to x we get। সো দুইটাকে যদি আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, তাহলে এখানে দেখো y হচ্ছে x এর ফাংশন, 2y x এর ফাংশন, 2y মাইনাস 1 x এর ফাংশন ইন্টু dy dx y x এর ফাংশন হলো, dy dx x এর ফাংশন হবে। তাহলে এরা দুজনেই কি হচ্ছে, ভেরিয়েবল হচ্ছে। সো এখানে ডিফারেন্সিয়েশনে কি অ্যাপ্লাই করতে হবে, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। ইউটা কত, এখানে 2y মাইনাস 1, ভিটা কত, dy dx। তো ইউটাকে রাখবো, ভিকে ডিফারেন্সিয়েট করবো, প্লাস ভিকে রাখবো, ইউকে ডিফারেন্সিয়েট করবো। সো এখানে আমি করছি, ইউটাকে রেখে দিলাম, দ্যাট ইজ 2y মাইনাস 1, ভিটাকে ডিফারেন্সিয়েট করছি, দ্যাট ইজ dy dx। dy dxকে যদি আমি আরেকবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, সো এটা হয়ে যাবে d2y dx2 প্লাস ভিটাকে রাখছি, দ্যাট ইজ dy dx ইন্টু ইউকে ডিফারেন্সিয়েট করবো, দ্যাট ইজ 2y মাইনাস 1। সো 2 অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট, y এর ডেরিভেটিভ dy dx মাইনাস 1 কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। সো এটা ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন কমপ্লিট হলো, যেখানে আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করেছি ডিফারেন্সিয়েশনের। আর সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে cos x। সো এটা লিখে দিলাম cos x ইজ ইকুয়াল টু 0। এইবারে হচ্ছে আমাদের কাজ শেষ। আমাদের এবার কাজটা কি, সিম্পলিফাই করা আর এটাকে অপশানগুলোর সাথে ম্যাচ করানো। কারণটা হচ্ছে সমস্ত অপশানে d2y dx2 রয়েছে, সো আর ফার্দার ডেরিভেটিভ করা যাবে না। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কী হয়ে যাবে, 2y মাইনাস 1 d2y dx2। আর এইখান থেকে দেখো 2
প্লাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স। সো এটা কী হয়ে যাবে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, কারণ এরা সবাই তো প্রোডাক্টে আছে আর এখানে তো জিরো রয়েছে। সো 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার, আর প্লাস কী আছে কস এক্স আছে ইজ ইকুয়াল টু 0। সো এটাই দেখো এবার কোন অপশানটা ম্যাচ করছে এর সাথে। সো চলো দেখে নেওয়া যাক। সো কী আছে 2y - 1 d2y dx2 প্লাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস কস এক্স, কস আছে তার সাইন হলে চলবে না। সো 2y - 1 এখানে আছে এখানে আছে এখানে আছে, অপশান বিতে নেই, তাহলে অপশান বিটাকে আগে সরাও। এরপরে 2y - 1 d2y dx2 আছে, তারপরে কী ছিল প্লাস 2 ডিওয়াই ডিএক্স আর হোল স্কোয়ার, আর এখানে কি আছে -2 ডিওয়াই ডিএক্স এর তার হোল স্কোয়ার, সেটা চলবে না, প্লাস দিয়েছিল। আর এখানে দেখো প্লাস কস এক্স প্লাস কস এক্স প্লাস কস এক্স তো সেম মিলে গেছে, আর এটা কেন হবে না, কেন প্লাস 2 দরকার, এখানে মাইনাস রয়েছে, সেটাও হবে না। সো অ্যাকচুয়ালি কারেক্ট অপশান কি, অপশান এ 2y - 1 d2y dx2 প্লাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস কস এক্স ইজ ইকুয়াল টু 0। সেই অপশানটাই আমরা বার করেছিলাম। সো আই হোপ এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5। সো দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy dx প্লাস y বাই এক্স লগ 1 বাই এক্স লগ এক্স ইজ ইকুয়াল টু 1 আন্ডার দ্য কন্ডিশন y ইকুয়াল টু 1 ওয়েন এক্স ইকুয়াল টু ই। সো এই কোশ্চেনটা সিমিলার কোশ্চেন নাম্বার 1-এ করেছি, সেখানে আইএফ জানতে চেয়েছিল, এখানে আইএফ জানতে চাইনি সলিউশন জানতে চেয়েছে। বাট সলিউশন বার করতে গেলে আমাদের আইএফ লাগবে, সলিউশন বার করতে গেলে আইএফ লাগবে, এবং সেই সলিউশনটা আমরা কী পাবো, জেনারেল সলিউশন পাবো, বিকজ ইকুয়েশনে আরবিটারি কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকবে। কিন্তু এখানে কী হয়েছে বাউন্ডারি কন্ডিশন বলে দিয়েছে, এক্স ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমি সি এর ভ্যালুটা বার করে পার্টিকুলার সলিউশন দেবো। তাই জন্য অপশানগুলোতে দেখো কোথাও সি নেই। তো চলো এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে দেখে নেওয়া যাক। এবং এটা ছিল 2 নম্বরে, যেহেতু আমরা আইএফ বার করার পর সলভও করবো, কাজটা বেশি করবো, সো এটা ছিল 2 নম্বরে। আর এটা সিঙ্গেল কারেক্ট, মানে একটাই অপশান কারেক্ট হবে, কিন্তু এর জন্য পাবে 2। এর আগেরগুলোতে কী ছিল একটাই অপশান কারেক্ট হবে, তার জন্য পাবে 1। সো এটা সলিউশনটা পরের স্লাইডে দেখে নেওয়া যাক। সো আমি অলরেডি দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ বলে গিভেন ইকুয়েশনটাকে লিখে রেখেছি। এইটা দেখো অলরেডি, দেখো এটাকে যদি কম্পেয়ার করো, এটাকে যদি তুমি dy dx প্লাস py ইজ ইকুয়াল টু কিউ এর সাথে কম্পেয়ার করো, যেখানে পিটা কি ফাংশন অফ এক্স, কিউটা কি ফাংশন অফ এক্স, সেটাকে এইভাবে লেখা হয় p ইজ আ ফাংশন অফ এক্স, কিউ ইজ আ ফাংশন অফ এক্স। সো পিটা হয়ে যাবে তোমার 1/x ইন্টু লগ এক্স, আর কিউটা হয়ে যাবে 1/x। সো এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন। কেন লিনিয়ারিটি ডিফাইন করা হয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। হেয়ার দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ y অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ x। দ্য ডিনোমিনেটর ভ্যালু রিপ্রেজেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওপরে থাকলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড দ্য এটা ভুল বলেছি, নিউমেরেটর যে থাকে ওপরের লবটাকে বলা হয় নিউমেরেটর। আচ্ছা অনেকজন গুলিয়ে ফেলে যে এটাকে কী বলা হয়, ওপরে যেটা থাকে ওপরেটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর, আর ইংলিশে এটাকে বলা হয় নিউমেরেটর, আর এটাকে বলা হয় ডিনোমিনেটর। সো ওপরেরটা নিউমেরেটর লব, নিচেরটা হর ডিনোমিনেটর। অনেকজন লব হরের মধ্যে গুলিয়ে ফেলে, কোনো সময় যদি আমি এটা বলি যে 2/3 বলবে 2টা লব, আবার বলবে 2টা হর, সে কনফিউজ হয়ে যায়। তো এটাকে এইভাবে মনে রাখো, লব কী দিয়ে শুরু হচ্ছে, দিয়ে, ল মানে কি লাভ, আর লাভ মানে কি তোমার বৃদ্ধি হয়েছে, মানে ইনক্রিমেন্ট হয়েছে, বাড়ছে, তাই জন্য লাভ হয়েছে বাড়ছে, তাহলে ওপরে থাকবে, প্রফিট হয়েছে। আর হর মানে কি, হরকে এইভাবে পাবো, হর মানে হেরে যাওয়া, দিয়ে হেরে যাওয়া, হেরে গেছো, তাহলে কী হচ্ছে ডিমোটিভেট হয়েছে, ডিপ্রেশনে চলে গেছো, নিচে চলে গেছো, ডাউনে চলে গেছো, তাই জন্য হর মানে নিচে হবে। সো লব ওপরেরটাকে বলে, হর নিচেরটাকে বলে। লব দিয়ে ভাবো লাভ হয়েছে, ইনক্রিজ করেছে, দিয়ে ভাবো হেরে যাওয়া, ডিক্রিজ করেছো, ডিমোটিভেট হয়েছে, ডিপ্রেশনে চলে গেছো, কমে গেছে, তাই জন্য এটা নিচে থাকবে। আর যদি ইংলিশটা দেখো নিউমেরেটর এন ভাবো, এন ফর কি নিউ মানে কি তোমরা এখন জেনজি স্টুডেন্ট, জেনজি ইউথ। সো তোমরা নতুন, তোমাদের এনার্জি আছে, প্যাশন আছে, পাওয়ার আছে, সো তোমরা সবসময় ওপরে থাকবে। আর ডিনোমিনেটর, ডি ফর ডাউন ভাবো, DOWN, ডাউন মানে কি নিচে থাকবে, আচ্ছা নিউটা ওপরে থাকবে। আর ডাউন মানে কি, মানে আমাদেরকে ভাবো আমরা লেস এনার্জেটিক, জেনজি আমরা নয়, তোমাদের মতো আমি জেনজি নয়। সো তোমরা হচ্ছে নিউমেরেটর, আমি হচ্ছে ডিনোমিনেটর, তোমরা লব, এটাকে এইভাবে ভাবো। সো তার ওপরে যে থাকে, চলো এটা ছোট্ট একটা টোটকা ছিল তোমাদের জন্য মনে রাখার কৌশল।
সো ওপরেরটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। সো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখান থেকে ফার্স্ট অর্ডার যদি লিনিয়ার হয় তাহলে তার আইএফ এর ফর্মুলা হয়ে যাচ্ছে ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল পি ডিএক্স। পিটা কি কোএফিসিয়েন্ট অফ ওয়াই, ওয়াইটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এর সলিউশন হয়ে যাবে যে ওয়াই ইন্টু আইএফ, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টু আইএফ, ডিপেন্ডেন্ট এখানে ওয়াই, ইকুয়াল টু ইন্টিগ্রাল আরএইচএসটা হচ্ছে কিউ ইন্টু আইএফ, আর এটাকে করে দেবে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট প্লাস সি। এবার আরএইচএসটাকে কিউ বলেছি, সো কিউটা যদি এই জায়গাটা যেটা -1/x ইকুয়াল টু 0 থাকতো, তাহলে কিউটা কিন্তু -1/x নয়, আগে তুমি এটাকে রাইটে নিয়ে যাও, গিয়ে 1/+x করো, এইবারে এটাকে বলো কিউ, কেন স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু কিউটা ইকুয়াল টু পরে আছে। হোপফুলি এটা বুঝতে পেরেছো। চলো, সো এটা হয়ে যাচ্ছে কনসেপ্ট। সো দিস ইজ দ্য কনসেপ্ট নাও। সো নেম ইট দ্য গিভেন ইকুয়েশন 1। তাহলে এটাকে লিখে দিচ্ছি কমা দিয়ে, লিনিয়ার in y, linear in dependent variable y, so dependent variable y, that's why I have written linear in y. So now I will be able to find out if, so এখানে if টা আছে, এখানে এটাকে সলভ করে দিচ্ছি। so therefore if কি হয়ে যাবে, if হয়ে যাচ্ছে e to the power integration p dx, p কত 1/x into integration, এটা কি হয়ে যাবে 1/dx x log x। আচ্ছা আমি বারবার log এর বেসে এটা লিখছি না, মানে এটা ইমপ্লাইড যে লগারিদম টু দ্য বেস ই, দ্যাট ইজ ন্যাচারাল লগারিদম। এইবারে দেখো এই ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করতে হবে। সো এটাকে আমি এক্সাক্ট মেথডে ইভ্যালুয়েট করছি, তোমরা চাইলে সাবস্টিটিউশন মেথড দিয়ে ইভ্যালুয়েট করতে পারো, যে পুটিং log x ইকুয়াল টু t, তারপরে সেই সাবস্টিটিউশনে করবে। এখানে দেখো এই যে dx/x, এটাকে আমি লিখছি d অফ log x। আবার তোমরা বলো যে স্যার এটা কী করে হলো, চলো কী করে হলো তা আমি বলেই দিই কী করে হয়েছে। সো dx অফ log x কি হবে 1/x হবে। সো d অফ log x কত হয়ে যাবে, d অফ log x হয়ে যাবে dx/x হয়ে যাবে। সো যেখানে আমি dx/x দেখতে পাবো তার জায়গায় লিখে দেবো d অফ log x। সো dx/x দেখতে পেয়েছি, তার জায়গায় লিখে দিয়েছি d অফ log x। এইবারে দেখো এই লাইনে এরপর লিখছি e টু দ্য পাওয়ার log অফ log x। তো আবার তুমি বলতে পারো স্যার এটা কি করে হলো, চলো এটাও দেখিয়ে দিই তোমাদের। ধরে নাও, এই যে ধরে নেবে, কেন একেবারে দেখিয়ে দাও, ধরে নেওয়া চলবে না। dx/x হলে কি হয়ে যায়, log x হয়ে যায়। তো এখানে দেখো এইখানে x ছিল আর এইখানেও x রয়েছে, তো সেম হলে log x হয়ে যাবে, তাহলে লগটাও এইটা হয়ে যাবে। তো এখন ধরো তোমার x না দিয়ে দিয়েছে d অফ বক্স আর ডিভাইডেড বাই সেম বক্স, মানে দেখো এটা স্কোয়ার হলে এটাও স্কোয়ার, এটা রেক্ট্যাঙ্গেল হলে এটা রেক্ট্যাঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল হলে এটাও ট্রায়াঙ্গেল, মানে কি এখানে x স্কোয়ার হলে এখানেও x স্কোয়ার, এখানে cos x হলে এখানেও cos x, এখানে e টু দ্য পাওয়ার x হলে এখানে e টু দ্য পাওয়ার x, এখানে sin x হলে এখানেও sin x। তার আনসারটা হয়ে যাবে log অফ বক্সটা, মানে বক্সের ভেতরে যা থাকবে, তার বক্সের ভেতরে যদি সাইন হয় এখানে log অফ সাইন, বক্সের ভেতরে cos হলে log অফ cos, বক্সের ভেতরে e হলে log অফ e। তো এই জায়গাতে বক্সের ভেতরে log চলে এসেছে, মানে এটাই হচ্ছে বক্সটা, মানে লগের ভেতরে, মানে d এর ভেতরে log এসছে, d এর ভেতরে log এসছে। সো d অফ সামথিং ডিভাইডেড বাই সামথিং হলে log সামথিং হবে। সো এই লগটা হচ্ছে ফর্মুলার লগ, আর এই ভেতরের লগটা হচ্ছে এই বক্সের লগ। বলো বুঝেছো কিনা বলো। ওই জন্য dx এটাকে ভাবো dt/t, log t, আর t নিজে log x। এরপরে এটাকে লিখছি log x। আবার তোমরা এখন ঝগড়া করবে যে এটা আবার স্যার কী করে হলো, দেখো এটা কী করে হলো এখন বলেই দিই। এটা দেখো এই যে প্রপার্টি বলেছিলাম a টু দ্য পাওয়ার log বেস a m হলে m হয়ে যায়, এবং এর নামটা দিয়েছিলাম আমি স্বচ্ছ ভারত প্রপার্টি। কেন, বাঁ দিকে দেখো অনেক নোংরাম্য হয়ে রয়েছে চারিদিকে, আর ডান দিকে দেখো সব পরিষ্কার হয়ে একদম m বেরিয়ে গেছে, কি সুন্দর এক্সপ্রেশন। ডান দিকে দেখো কত ভয়ঙ্কর রয়েছে, a রয়েছে, এর পাওয়ারে log আছে, তার ভেতরে m রয়েছে। সো এত এই কমপ্লিকেটেড এক্সপ্রেশন ক্যালকুলেট করে কী পাবে, ফাইনালি সেই mটা নিজেই পেয়ে যাবে। তো এটা হচ্ছে বেস যদি a হয় এবং তার পাওয়ার যদি log, এবং সেই লগেরও বেসে, লগের বেস a এবং এইটাও a, তাহলে দুটো সেই সেম হয়, তাহলে লগের যে ইনপুট আর্গুমেন্ট ভ্যালু সেটাই হবে আনসার। সো এটা যদি 2 হয় আর এই বেসটাও 2 হয় আর এখানে যদি 3 হয়, তাহলে 3টা হবে এর আনসার। সো এটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে 2 টু দ্য পাওয়ার log বেস 2 3, এর আনসার হয়ে যাচ্ছে অনলি 3। কম্পেয়ার করো এটা 2, mটা 3, রাইট। সো এই জায়গাটা দেখো ই, আর এখানে আমি কিছু লিখিনি, মানে log টু দ্য বেস ই ছিল।
সো ই মানে এখন এ কত ই হয়ে গেছে, সো ই টু দ্য পাওয়ার লগ বেস ই, আর এম এর ভ্যালুটা হয়ে যাচ্ছে লগ এক্স, মানে এমটা নিজে লগ, সো এইখান থেকে এই লগটা বেরিয়ে গেল, সো লগ বেস ই। সো আইএফটা আমি কি পেয়ে গেলাম, দেয়ারফর আইএফ ইজ ইকুয়াল টু লগ বেস ই এক্স, রাইট। যদি আইএফটা বুঝে পেয়ে যাও তাহলে এবার সলিউশনটা ইজিলি লিখতে পারবে। সলিউশনের ফর্মুলা কি ছিল, ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনে আইএফটা বার করার পরে y ইন্টু আইএফ, y ইন্টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইকুয়াল টু কিউ ইন্টু আইএফ ডিএক্স প্লাস সি। সো আইএফ পেয়েছি লগ এক্স, সো এখানে y ইন্টু লগ এক্স হয়ে যাবে, আবার বেস ই লিখছি না মানে ওটা টু দ্য বেস ই ন্যাচারাল লগ, তোমরা বুঝে নেবে। আর এইচ এসে কিউ এর ভ্যালুটা কত হবে, কম্পেয়ার করো, কিউটা হয়ে যাবে 1/x, কম্পেয়ার করো কিউটা হয়ে যাবে 1/x। সো কিউটা 1/x ছিল, কম্পেয়ার যদি করে একটু ছোটো করে দিচ্ছি দেখতে পাবে, যদি বোর্ড কি দেখতে পাচ্ছ, হ্যাঁ এবারে দেখতে পাবে। কিউটা কত ছিল 1/x, সেখানে 1/x, আইএফ কত বেরিয়েছে লগ এক্স, এটা হয়ে যাবে dx, আর ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে সেটা লিখে দিলাম। আবার দেখো এবার এই ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করতে হবে, সো এই ইন্টিগ্রালটাকে কীভাবে ইভ্যালুয়েট করবো, y log x তো আমি অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম, এই জায়গাটা দেখো যে এখানে 1/x log x dx রয়েছে, এর ইন্টিগ্রেশনটা তুমি কি করে পারফর্ম করবে। তুমি চাইলে ইন্টিগ্রেশন বাইপার্স করতে পারো, ইউভি রুলটা অ্যাপ্লাই করে, আইলেট রুল অ্যাপ্লাই করে, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, বাট আমি বলবো ওটা কোয়াইট কমপ্লিকেটেড হবে এবং অনেকটা বড় এক্সপ্রেশন হয়ে যাবে, ডিফিকাল্ট টু ইভ্যালুয়েট। আমি যে শর্টকাটটা দিচ্ছি আবার দেখো আমি কি করছি, অথবা তুমি চাইলে এটাকে log xটাকে সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করো, log xটাকে তুমি t ধরে নাও বা u ধরে নাও, ধরে সলভ করবে। এটাকে দেখো ডাইরেক্টলি কি করে এক্সাক্ট মেথডে সলভ করছি, এই যে রয়েছে 1/x dx, এই দুটোকে একসাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে লিখছি log x d of log x। বলো এখন আর কারোর আপত্তি থাকার কথা নয়, তোমরা আর ঝগড়া করবে না, এক্ষুনি দেখিয়েছি টাটকা, dx/x যেখানে দেখতে পাবো d of log x লিখবো, ওই যে dx/x 1/x ইন্টু dx মানে কি dx/x, এই দুটোকে মিশিয়ে d of log x লিখে দিলাম। এইবারে দেখো এটাকে এইবারে আমি লিখছি, এই জায়গাটা আমি এইবারে লিখছি log x তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। আবার তোমরা বলবে যে স্যার এটা কীভাবে হলো, চলো এটাও বুঝিয়ে দিচ্ছি। এইখানে দেখো এটাকে রাফে বোঝাচ্ছি, যদি ইন্টিগ্রাল x টু দ্য পাওয়ার n dx হয় কি লিখতে, x টু দ্য পাওয়ার n প্লাস 1 divided by n plus 1 provided n should not be equal to -1, because if n is -1 then the denominator will become 0 and the overall expression will be undefined। তাই জন্য n -1 ছাড়া যে খুশি হতে পারে, সেখানে log x ছিল তার log x এর পাওয়ার নিশ্চয়ই 1, সেখানে log x মানে log x এর পাওয়ার 1। এইবার দেখো এই ফর্মুলাটা কখন হয়েছে, যখন এইখানেও x রয়েছে আর এই জায়গাটাও x রয়েছে, তাই জন্য x টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে এটাকে যদি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে ভাবি, যে বক্স ফর্মুলা যদি বলি, তাহলে এটা হচ্ছে আমার বক্স, বক্সটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, সো বক্স টু দ্য পাওয়ার n d অফ বক্স। সো এইখানে x ছিল, এখানেও x, এখানেও বক্স আছে, এখানেও বক্স আছে, এমন নয় যে এখানে রেক্ট্যাঙ্গেল দিয়েছি আর এখানে ট্রায়াঙ্গেল দিয়েছি। তাহলে এই ফর্মুলাটা কি হয়ে যাবে, এই যে বক্স টু দ্য পাওয়ার n প্লাস 1 আর ডিভাইডেড বাই n প্লাস 1, আর এখানে nটা কি হয়ে যাবে, n শুড নট বি ইকুয়াল টু -1। এবার আমার কোশ্চেনে বক্সটা কি, আমার কোশ্চেনে বক্সটা হয়ে যাচ্ছে তোমার log x। তাহলে এটাকে কিছুক্ষণের জন্য ভাবো t dt কি হয়ে যাবে, t স্কোয়ার বাই 2, x dx কি হয়, x স্কোয়ার বাই 2 হয়, সো ওই জন্য log x হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। এইবারে তাড়াহুড়ো করে এই যে 2টা, এই 2টাকে নিচে নামিয়ে এনে এইভাবে লিখবে না প্লাস সি, আর দিয়ে এই 2 কেটে দেবে না, কেন, কারণটা এবার আমি বলছি, কারণটা তাহলে এবার আমি বলি। কারণটা হয়ে যাচ্ছে, এর কারণটা দেখো যে আমাদের কাছে ফর্মুলা ছিল log বেস a টু দ্য পাওয়ার m, আর এই হলে মানে এই যে আর্গুমেন্ট তার পাওয়ার n, মানে কি এই পাওয়ারটা কিন্তু m এর ওপরে, log এর ওপরে নয়, তাহলে এই nটা নেমে আসবে, log বেস a m হবে। কিন্তু এখানে কি দেওয়া, যদি এটা এরকম হতো log বেস a m তো রয়েছে, কিন্তু এই পাওয়ারটা হচ্ছে সবার উপরে, nটা কিন্তু আর m এর উপরে নেই, সবার উপরে আছে, তাহলে এটা হয়ে যাবে log বেস a m ইন্টু এইভাবে চলবে log বেস a m। তাহলে এটাকে আমি মাল্টিপ্লাই করবো n টাইমস, ভালো করে বোঝো, তাহলে n টাইমস, এটা মাল্টিপ্লাই হবে m টাইমস, কিন্তু এখানে যদি m এর পাওয়ার n হতো তাহলে কিন্তু এই nটা সামনে কোএফিসিয়েন্টে নেমে আসতো। আর এই জিনিসটাকে ইকুইভ্যালেন্টলি তুমি লিখতে পারো এইভাবে, যে log অফ a
লগ টু দ্য পাওয়ার n m। সো এটাকে হয় লগ এ এম হোল n লেখো, অথবা লগের সামনে n লিখে তারপরে m লেখো, তাহলে কিন্তু এটা ইন্ডিকেট করবে যে এইটা মানে n টাইমস প্রোডাক্ট হবে। আর এখানে m এর পাওয়ার যদি n হয়ে যায় তাহলে কিন্তু এটা nটা সামনে নেমে আসবে। যদি এটা এখনও না বুঝতে পারো তাহলে আমি ফাইনাল একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এরপরে আর আমি বোঝাবো না। তো আমি উপরেরটাকে ইরেজ করতে পারি, এইটুকাকে আমি ইরেজ করছি, কেন অলরেডি বোঝানো হয়ে গেছে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। এই জায়গাটা দেখো, যদি আমি লিখি সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা তার হোল স্কোয়ার। সো স্কোয়ারটা এই জায়গাটা দেওয়া মানে হচ্ছে সাইন থিটা হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে সাইন থিটা ইন্টু সাইন থিটা, রাইট। সো সাইন থিটাকে দুবার মাল্টিপ্লাই করলাম, বাট যদি এইরকম থাকতো সাইন অফ থিটা স্কোয়ার, সাইন অফ থিটা স্কোয়ার, তার মানে কি হলো, এটা হয়ে যাচ্ছে সাইন অফ থিটা তার স্কোয়ার, তার মানে হচ্ছে সাইনের ভেতরে থিটাটাকে দুবার মাল্টিপ্লাই করতে হবে। সো হোপফুলি এইবারে তুমি পার্থক্যগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে চলো এই জায়গাটা তাহলে আর 2টাকে তুমি ঝট করে উড়িয়ে দেবে না, উড়িয়ে দিলে কিন্তু তোমার নাম্বারটাও উড়ে যাবে, ঠিক আছে। সো y log x ইকুয়াল টু log x হোল স্কোয়ার বাই 2 প্লাস এক কাজ করি এই log x টাকে নিচে নামিয়ে দিই। সো y ইকুয়াল টু কি হয়ে যাবে log x বাই 2 প্লাস c বাই log x, ঠিক আছে। এখানে দেখো এটা কি লেখা ছিল log x তার হোল স্কোয়ার, log x তার হোল স্কোয়ার মানে কি log x তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে যে log x ইন্টু log x। সো log x ইন্টু log x যদি হয় তাহলে একটা log দিয়ে যদি log x দিয়ে যদি ডিভাইড করি, log x দিয়ে যদি আমি ডিভাইড করি, log x দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে একটা log কেটে যাবে, তাই জন্য এখানে শুধু log x হয়ে গেছে, আর ডিভাইডেড বাই 2 আগে থেকে ছিল, আর c বাই log x হয়ে যাবে। সো আই হোপ এইগুলো বুঝতে পেরেছো। সো এগেন আমি এই রাফ ওয়ার্কগুলো ইরেজ করে দিচ্ছি, বোর্ডটা খুব নইলে মেসি মনে হচ্ছে। সো এইবারে চলো এবার বাউন্ডারি কন্ডিশন ইউজ করা যাক। যে বাউন্ডারি কন্ডিশনটা কি বলেছি, সলিউশনটা তো আমি পেয়ে গেছি, এর সলিউশনটা তো আমি পেয়ে গেছি, কিন্তু আমার কোশ্চেন পেপারে কি বলেছিল পার্টিকুলার সলিউশন জানতে চেয়েছে, তাহলে আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু বার করতে হবে। সো বাউন্ডারি কন্ডিশন কি দেওয়া ছিল, বাউন্ডারি কন্ডিশন হচ্ছে y ইকুয়াল টু 1 when x ইকুয়াল টু e, x বলেছে e, তাহলে আমি যদি এই কন্ডিশনটা ইউজ করি যে y ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু e, মানে কি y এর জায়গায় 1 বসাবো আর x এর জায়গায় e বসিয়ে দেখবো যে c এর ভ্যালু কত আছে। সো y এর জায়গায় যদি 1 বসাই তাহলে এখানে 1, আর x এর জায়গায় যদি আমি e বসাই তাহলে এটা কি হয়ে যাবে log e বাই 1 2 হয়ে যাবে, প্লাস c বাই কি হয়ে যাবে log e হয়ে যাবে। এবারে দেখো log মানে কি log ন্যাচারাল log টু দ্য বেস e, তাহলে অটোমেটিকলি এখানে বেসটা e হবে, এখানেও বেসটা e হবে, তাহলে এখান থেকে বলতে পারি 1 বাই 2 প্লাস c বাই 1 হয়ে যাবে। কারণটা কি, আমরা জানি যে লগের প্রপার্টি কি ছিল log অফ a টু দ্য বেস a ইকুয়াল টু 1, মানে লগের বেসটাও সেম আর আর্গুমেন্টটাও সেম, তাহলে বলবো ওর ভ্যালুটা হচ্ছে 1, মানে এটা যদি সেম হয় log 2 বেস 2 1, log 3 বেস 3 1, সো log e বেস e 1, আর এখানে কিছু লগে বেস লেখা নেই, তার মানে এটা হচ্ছে ন্যাচারাল লগ টু দ্য বেস e ধরেই করতে হবে, যতক্ষণ না কোশ্চেন পেপার আলাদাভাবে কিছু বলা থাকছে। সো এটা c এর ভ্যালুটা তাহলে আমি বলতে পারি 1/2 হয়ে যাবে, তাহলে c কত পেয়েছো হাফ পেয়েছো, এই যে c কত হবে c বাই 1 মানে c, এই হাফটাকে এই বাঁদিকে পাঠাও তাহলে 1 মাইনাস হাফ করলে কি হবে প্লাস হাফ হবে, আর cটা হচ্ছে হাফ। সো এবার যদি এই c এর ভ্যালুটা যদি আমি এখানে সাবস্টিটিউট করি, সো দেয়ারফর y ইকুয়াল টু কি হয়ে যাবে log x বাই 2 প্লাস এই cটা তো হাফ, তো এটা কি যায় 1/2 log x হয়ে যাবে। এক কাজ করি এই 2টাকে দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই, সো এটা যাবে 2y ইজ ইকুয়াল টু log x প্লাস 1/log x। এবার log এগেন বেস লিখিনি মানে কি log বেস e হবে। সো কোন অপশনটা দেখে নি, LHS এর 2y ডান দিকে log x প্লাস 1/log x। সো এখানে কি আছে 2y, আচ্ছা 2y তো কোথাও নেই, সো এটা তো এমনি কেটে গেল বাড়ি চলে গেল। সেই অপশনটা দেখো, তাও দেখে নেবে 2y না থাকলে যদি এখানে হাফ দিয়ে দেয়, সো 2y ইকুয়াল টু log x প্লাস 1/log x আমাদের বেরিয়েছিল, আর আমি e লিখে নিই মানে কি ওটা log ন্যাচারাল log e, তো বাই ডিফল্ট e তো হবেই, সো তোমরা লিখে নেবে, ওই জন্যে এই অপশনটা কারেক্ট অপশন এগেন। সো এটাকে স্টার মার্ক দিতে পারো, এটাও খুব সুন্দর কোশ্চেন। চলো এর পরের কোশ্চেনটা দেখা যাক। এর পরের কোশ্চেনটা হচ্ছে এইটা লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু থিওরি বেসড কোশ্চেন, ডাইরেক্টলি এখানে নিউমেরিক্যাল ক্যালকুলেশন বা অ্যানালিটিক্যাল যে ক্যালকুলেশনগুলো সেগুলো ইনভলভ নয়, কনসেপচুয়াল কোশ্চেন, মেমোরি বেসড কোশ্চেন। সো এর আন্ডারস্ট্যান্ডিং যদি তোমাদের থাকে তবে করতে পারবে। সেকেন্ড অর্ডারে কিছু থিওরি আছে, থিওরেম আছে, সেটা আমি রিকল করছি, এটা করতে 10 সেকেন্ডই লাগবে, কিন্তু বোঝাতে আমার 10 মিনিট লাগবে।
সো এটা কনসেপচুয়াল কোশ্চেন 2014-তে এসেছে, কিন্তু রিসেন্ট ইয়ারে সেকেন্ড অর্ডারটা আমি দেখেছি অতটা আসছে না বা সিলেবাসের পার্ট নেই, বাট স্টিল এটাকে ডিসকাস করে দিচ্ছি, কারণ 2014 তো বেশি পুরনো না, কারণ সাথেও এসেছিলো এগুলো। কোশ্চেনটা ভালো করে দেখো, ইফ ইউ অফ এক্স অ্যান্ড ভি অফ এক্স আর টু ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস। সো আগে দেখো আন্ডারলাইন করো এই ওয়ার্ডে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, সলিউশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট সলিউশনও হয়, of the differential equation d2 by dx2 plus b dy dx plus cy is equal to 0. সো এখানে দেখো এই যে স্মল bc এরা হচ্ছে কনস্ট্যান্ট, সো b আর c টাকে আমি কনস্ট্যান্ট বলবো, এরা কনস্ট্যান্ট, b আর c টা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা বলে দিক বা না দিক, জেনারেলি ইংলিশ অ্যালফাবেটের শুরুর দিকের স্মল লেটারগুলোকে কনস্ট্যান্ট হিসেবে ধরা, a b c d এইরকম। দেন অ্যাডিশনাল সলিউশন অর সলিউশনস, এখানে দেখো ব্র্যাকেটের ভেতরে এস লিখেছে, এস সলিউশন অর সলিউশনস অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ আর বলেছে, তার মানে এটা হচ্ছে মাল্টি কারেক্ট, যদি একখানা অপশন কারেক্ট হয় তাহলে হবে সলিউশন আর এখানে হবে ইজ, আর যদি একের বেশি হয় তাহলে এটা হবে সলিউশনস এখানে হবে আর, কেন কি আমরা সিঙ্গুলারের জন্য ইজ ইউজ করি আর প্লুরালের জন্য আর ইউজ করি। চলো তাহলে এটা মাল্টি কারেক্ট ছিল এবং এটা 2 নম্বরের কোশ্চেন, মাল্টি কারেক্ট এবং এটা 2 নম্বরের কোশ্চেন ছিল। সো এই সলিউশনটাকে নেক্সট স্লাইডে আমি ডিসকাস করছি। সো আগে অপশানগুলো একটু মিলিয়ে নাও আর এই কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। সো এটাকে নেক্সট স্লাইডে আমি ইন ডিটেল এক্সপ্লেন করছি। সো আমি অলরেডি দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ বলে লিখে রেখেছি, যেখানে বি আর সিটা হচ্ছে কনস্ট্যান্টস। এবারে এই ইকুয়েশনের নাম কি? এইটা হচ্ছে সেকেন্ড অর্ডার ইকুয়েশন। কেন? d2 by dx2 রয়েছে হাইয়েস্ট ডেরিভেটিভ, এটা হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস কেন? RHS 0 রয়েছে বলে হোমোজিনিয়াস। এবার অনেক স্টুডেন্ট চালাকি করে, বলে স্যার RHS 0, তাহলে এক কাজ করি ইকুয়াল টু দিয়ে মাইনাস সি বাই করে দিই। এইবারে তো RHS 0 হলো না, তাহলে এটা নন হোমোজিনিয়াস, সেটা করা যাবে না। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। সো সমস্ত ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড অল দ্য ডেরিভেটিভ, মানে সমস্ত ডেরিভেটিভ আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে একদিকে আনতে হবে, লেফটে রাখতে হবে। তাহলে এটা যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে প্রোডাক্টে রয়েছে, লেফটে নিয়ে আসবে। মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যদি এক্স প্রোডাক্টে থাকে বা ডিওয়াই ডিএক্স এর সাথে কিছুই থাকে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স যেখানে থাকবে সবাইকে বাঁদিকে নিয়ে আসবে। তারপরে RHS এ যদি কেবলমাত্র ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, লেটস সে RHS এ ছিল e⁻x, তখন এটাকে বলবো নন হোমোজিনিয়াস। আর যদি এক্স এর কোনো ফাংশন নেই তাহলে এটাকে কি বলবো? হোমোজিনিয়াস। এবার হতে পারে যে y এর সাথে x এর ফাংশন e⁻x রয়েছে, তাহলে এটাকে লেফটে রাখবো। কেন? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভসগুলোকে লেফটে রাখবো, তার কোএফিসিয়েন্টটা কনস্ট্যান্ট হোক বা ভেরিয়েবল হোক। বোঝা গেছে? তাই জন্য দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল c কনস্ট্যান্ট, dy dx b কনস্ট্যান্ট, এখানে কোএফিসিয়েন্ট 1, সবাইকে বাঁদিকে রাখলাম। এইবারে দেখছি RHS এ কি x দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কোনো ফাংশন আছে? নেই, কেউ নেই, 0 আছে, তাই জন্য এটা হোমোজিনিয়াস। যদি থাকতো লেটস সে sin x, তাহলে বলতাম নন হোমোজিনিয়াস। আর sin x এর সাথে ধরুন dy dx প্রোডাক্টে রয়েছে, তাহলে ওই sin x dy dx টাকে বাঁদিকে নিয়ে আসবো, এখান থেকে এই dy dx কমন নিয়ে একসাথে এখানে dy dx টার্ম লিখবো, তাহলে কিন্তু আবার এটা হোমোজিনিয়াস হয়ে যাবে। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভসকে RHS এ রাখবো না, বাঁদিকে নিয়ে আসবো। তারপরে চেক করব কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন আলোন এখানে রয়েছে কিনা। যদি থাকে, মানে 0 না হয়, তাহলে নন হোমোজিনিয়াস, নন জিরো নন হোমোজিনিয়াস। আর যদি RHS 0 হয়ে যায় তাহলে হোমোজিনিয়াস। রাইট? চলো এরপরে আরেকটা স্টুডেন্ট চালাকি করে এইভাবে বলবে, স্যার RHS তো 0 আছে, হোমোজিনিয়াস, কিন্তু ধরুন বাঁদিকে ছিল e⁻x প্লাস e⁻x ইকুয়াল টু 0, এর সামনে অনেক কিছু আছে, তখন সে বলবে স্যার এটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এগেন সে ভুল। বাঁদিকে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন রয়েছে ওটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। বা বাঁদিকে কে থাকবে? লেফটে থাকবে শুধু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভ। তো এর সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও প্রোডাক্টে নেই, ডেরিভেটিভও প্রোডাক্টে নেই, তাহলে এটাকে ডান দিকে পাঠাও। এটাকে যদি ডান দিকে পাঠাও তাহলে ডান দিকে তো হয়ে যাবে মাইনাস e⁻x, এবার বাঁদিকে কিছু একটা থাকবে। সো এখানে দেখো RHSটা নন জিরো, তাহলে এটা নন হোমোজিনিয়াস। তাহলে হোমোজিনিয়াস কখন হবে? যখন RHS এ 0 হবে, দ্যাট ইজ কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকবে না। আর নন হোমোজিনিয়াস কখন হবে? যখন RHS এ নন জিরো হবে, দ্যাট ইজ কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকবে। ঠিক আছে? তাহলে এইভাবে হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস চেক করবে। ওকে, সো এই ইকুয়েশনটা কি হয়ে গেল? সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস। এইবারে দেখো এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার কি নন লিনিয়ার কি করে চেক করবে? লিনিয়ারিটি চেক করার কন্ডিশন হচ্ছে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে লিনিয়ারিটি ডেফিনেশনটা ডিফাইন করা হয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভের রেসপেক্টে।
সো ধরে নাও তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, তাহলে তার ডেরিভেটিভ y প্রাইম ফার্স্ট ডেরিভেটিভ, y ডাবল প্রাইম সেকেন্ড ডেরিভেটিভ, y ট্রিপল প্রাইম থার্ড ডেরিভেটিভ, এইভাবে অনেক কটা রয়েছে অ্যান্ড ডট ডট ডট। সো সমস্ত ডেরিভেটিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার এক্স্যাক্টলি 1 হতে হবে। সো নাম্বার 1 কন্ডিশন হচ্ছে যে পাওয়ার মাস্ট বি 1, পাওয়ার মাস্ট বি 1 মানে এক্স্যাক্টলি ইকুয়াল টু 1, -1ও চলবে না আর 2ও চলবে না। সো পাওয়ার 1 দেখো পাওয়ার 1 হতে হবে। এবং নাম্বার 2 কন্ডিশন হচ্ছে পাওয়ার 1 হতে তো হবে নো প্রোডাক্ট, নো প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট চলবে না। লেটস সে এরকম হয়ে গেছে যে y ডাবল প্রাইম পাওয়ার তো 1 হয়েছে, ইনটু এর সাথে y চলে এসছে, তাহলে এর পাওয়ার 1 এর পাওয়ার 1, কিন্তু এরা দুজনে প্রোডাক্টে চলে এসেছে, তাহলে কিন্তু কালেকটিভলি পাওয়ারটা কি হয়ে গেল, যখন প্রোডাক্টে আসে আমরা পাওয়ারের সাম কাউন্ট করি, তাহলে 1 + 1 2 হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে, নন লিনিয়ার হয়ে যাবে। সো লিনিয়ার এটা কি করে এবার বুঝবো, দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর পাওয়ার 1, dy dx এর পাওয়ার 1, মানে ব্র্যাকেটে দেখো পাওয়ার 1, ব্র্যাকেট দিয়ে দেখো পাওয়ার 1। আচ্ছা এটা বলবে না যে পাওয়ার 2, এটা হচ্ছে অর্ডার, পাওয়ার 1 মানে এইভাবে দেখো, এই যে এইটা, আর এটা y এর কিছু লেখা নেই মানে 1, কিছু লেখা না থাকা মানে পাওয়ার 1। সো পাওয়ার 1 পাওয়ার 1 পাওয়ার 1, এবং এরা প্রোডাক্টে নেই, সো পাওয়ার 1টা কোয়ালিফাই করেছে, এবং এরা কেউ প্রোডাক্টে নেই। এরকম কি হয়েছে d2/dx2 into dy/dx or dy/dx into y or y into d2/dx2 or y into dy/dx into d2/dx2, সেরকম হয়নি। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডেরিভেটিভসের পাওয়ার 1 হয়েছে এবং কেউ প্রোডাক্টে নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এটা কি হয়ে গেল, সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইবারে এই d2/dx2 ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভসের কোএফিসিয়েন্ট দেখো, কোএফিসিয়েন্ট কাকে বলা হবে, এদের সামনে প্রোডাক্টে যারা থাকবে। সো d2/dx2 কোএফিসিয়েন্ট কত, কিছু নেই মানে 1, এখানে b d/dx এর এখানে y এর c, আর b আর c টা কি বলেছি, কনস্ট্যান্টস। সো এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, এটা কিন্তু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। সো এটা কি হয়ে গেল, সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। এবার আবার অনেকজন বলবে স্যার যদি এটা RHS এ যদি sin x থাকতো তাহলে তো এটা কনস্ট্যান্ট তো হলো না, কিন্তু এটা কোএফিসিয়েন্ট নয়, তো কোএফিসিয়েন্ট কাদেরকে বলবো, যারা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা d/dx এর সহগ যারা এদের সামনে প্রোডাক্টে থাকবে। যদি RHS এ যদি sin x থাকতো তখন সেটা নাম হয়ে যেত নন হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। বোঝা গেছে, মানে RHS টা তো হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস। যদি এই জায়গাটা x স্কয়ার প্রোডাক্টে থাকতো তখন এর নাম হয়ে যেত সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। আর যদি RHS এ sin x হতো তাহলে নাম হয়ে যেত সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। ক্লিয়ার? চলো এই গল্পটা আমি অনেক করে ফেলেছি, আর বেশি স্ট্রেস করতে চাইছি না, এগুলো সব ইরেজ করি। এইবার আমরা মেন কাজে চলে আসি। মেন জিনিসটা হচ্ছে যদি কোনো ইকুয়েশন, কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয়, তাহলে তার সলিউশন সব সময় চিরকালের জন্য তার কমপ্লিট সলিউশন হয়ে যাবে, মানে y = CF প্লাস PI, যেখানে CFটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, এর ফুল ফর্ম হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর PI এর ফুল ফর্ম হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এবারে যদি ইকুয়েশনটা হোমোজিনিয়াস হয় তাহলে সব সময় PIটা 0 হয়, তাহলে এর অ্যাকচুয়াল সলিউশন কি হয়ে যাবে, y = CF হয়ে যাবে। যেহেতু হোমোজিনিয়াস তাই জন্য PIটা 0 হবে, তো সিন্স PI 0 তাই জন্য এর হোমোজিনিয়াস বলে PI = 0, বিকজ PI কেন 0, যেহেতু গিভেন ইকুয়েশনটা হোমোজিনিয়াস। এবারে কমপ্লিমেন্টারি ফাংশন বার করার ডিফারেন্ট রুল আছে, তো এখানে যেহেতু কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে হবে না, যেহেতু সলভ করতে বলেনি তাই জন্য ডিসকাস করছি না। এছাড়াও এর আগের লেকচারগুলোতে এই ধরনের অঙ্ক অনেক কটা এসে 4-5টা এসে, সেখানে কমপ্লিমেন্টারি ফাংশন বার করা ইন ডিটেলড এক্সপ্লেনেশন আমি দিয়েছি, তো তোমরা সেই লেকচারগুলো দেখতে পারো। এইবারে এইটা যেহেতু ঠিক আছে, তাহলে সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয়ে গেছে। এইবারে এই গিভেন ইকুয়েশনে কোশ্চেন পেপারে বলেছে y = ux আর y = vx দুটো সলিউশন। আচ্ছা কোশ্চেন পেপারে বলা ছিল ux and vx আর টু সলিউশনস, তাহলে ux মানে কি y = ux আর v = ux, কেন কি সলিউশন মানে কি হবে, y এর জায়গাটা পুট করবে তো। আর ফার্স্ট অফ অল
ইউ এক্সটাকে আমি শুধু এবারে ইউ লিখছি, এত বেশি করে আমি এক্স লিখতে চাইছি না, ভি এক্সটাকে লিখছি এক্স, মানে কি ইউ হচ্ছে এক্স এর ফাংশন, ভি হচ্ছে এক্স এর ফাংশন। সো ইউ অফ এক্স ভি অফ এক্স না লিখে আমি এবারে ইউ ভি লিখবো। সো ওয়াই ইকুয়াল টু ইউ অ্যান্ড ওয়াই ইকুয়াল টু ভি বলছে দুটো সলিউশন, এবং এই দুটো সলিউশন কি বলেছি, ইনডিপেন্ডেন্ট সলিউশন। ইনডিপেন্ডেন্ট সলিউশনের মানে হচ্ছে ধরে নাও তোমাকে আমি ইউ এক্স এর ভ্যালুটা বলে দিলাম, তাহলে তুমি কোনোভাবে ভি এক্স এর ভ্যালুটা বলতে পারবে না, ভি এক্সটাকে তোমাকে ইন্ডিপেন্ডেন্টলি আলাদাভাবে ডিটারমিন করতে হবে। অথবা ভি এক্স এর ভ্যালুটা আমি তোমাকে বলে দিলাম, তাহলে ইউ এক্স তুমি কোনোদিন বলতে পারবে না, ইউ এক্সটাকে আলাদাভাবে ডিটারমিন করতে হবে। তার মানে ইউ আর ভি এর মধ্যে কোনো রিলেশন নেই যে একটা জানা থাকলে অপরটা বলতে পারবো। যদি এটা বলা যেত তাহলে বলতাম ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, মানে একটা জানা থাকলে পরেরটা হয়ে যাবে। তাই জন্য ইউ আর ভিটাকে ইন্ডিপেন্ডেন্ট, কারণ ইউ জানা থাকলে ভি বলতে পারবো না, আর ভি বলতে জানা থাকলে ইউ বলা যাবে না, দুটোর মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন নেই। তাহলে এর দুজন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। এরা যদি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয়ে যায়, তাহলে এই যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস হোমোজিনিয়াস যদি হয়, মানে কি হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, এদের যদি দুখানা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বলে দেয়, তাহলে y ইকুয়াল টু a ইন্টু ইউ প্লাস বি ইন্টু ভি, এরাও এর সলিউশন হবে, যেখানে a আর b হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টস, যদি এর তিনটে সলিউশন বলতো ইউ ভি ডাব্লিউ, এর তিনটে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, এবং ইকুয়েশনটা ছিল হোমোজিনিয়াস, কিন্তু নন হোমোজিনিয়াসে চলবে না, হোমোজিনিয়াসের পার্টিকুলার ইন্টিগ্রাল জিরো, হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, যার সলিউশনটা তোমাকে বলে দিয়েছে ইউ ভি ডাব্লিউ, তিনটে বলে দিয়েছে, তিনজনেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এদের যে লিনিয়ার কম্বিনেশন ইউ এ এক্স প্লাস বি ভি এক্স প্লাস ডাব্লিউ সি ডাব্লিউ এক্স, এরাও এর সলিউশন হবে, যেখানে এ বি সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। সো এর ভ্যালু তুমি 2 নাও, b3 নাও, c4 নাও, a0 নাও, b-1 নাও, c5 নাও, abc তো রিয়েল নাম্বারস, তাহলে এরাও এর সলিউশন হবে। তাহলে ইউ ভি যদি এর দুখানা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয়, তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন রয়েছে, বিকজ এ বি তো আরবিটারি কনস্ট্যান্ট, আর আরবিটারি কনস্ট্যান্ট চেঞ্জ হতে পারে, বুঝতে পেরেছো? এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন কাকে বলা হয়? ধরুন এইরকম কম্বিনেশন কি এক্স প্লাস বি ওয়াই, এ বি কনস্ট্যান্ট, লিনিয়ার কেন, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, এবং এরা প্রোডাক্টে নেই। সেখানে দেখো ইউ এর পাওয়ার 1 ভি এর পাওয়ার 1, ইউ ভি প্রোডাক্টে নেই। সো ইউ ভি যদি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয়, তাহলে ইউ ভির লিনিয়ার কম্বিনেশন, যেটাকে আমি লিখেছি এ ইউ প্লাস বি ভি, যেখানে ইউটা অবভিয়াসলি ইউ অফ এক্স আর ভিটা অবভিয়াসলি ভি অফ এক্স, তাহলে এরাও এর সলিউশন হবে। এবার এ বি কে তুমি চেঞ্জ করো, এটাকে নাও 1 আর বিটাকে নাও 0, তাহলে ইউটাও সলিউশন পেয়ে গেছো। এটাকে নাও 0 আর বিটাকে নাও 1, তাহলে এই যে y ইকুয়াল টু ভি অফ এক্স সলিউশন পেয়ে গেছো। এছাড়া এটা নাও 1 আর বিটা নাও 1, তাহলে ইউ প্লাস ভি এর সলিউশন। এটা নাও 2 আর বিটা নাও 3, তাহলে 2u প্লাস 3v, এটাও এর সলিউশন। তাহলে হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস যদি হয়, তার যদি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দেওয়া যদি থাকে, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশনটাও এর সলিউশন হবে। তাহলে এর যদি n খানা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দেওয়া থাকে, তাহলে ওই n খানা ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের লিনিয়ার কম্বিনেশনটাও সলিউশন হবে। মানে এটা যদি u1 u2 un যদি এর সলিউশন হয়, তাহলে a1 u1 প্লাস a2 u2 ডট ডট an un, এটাও এর সলিউশন হবে। এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন মানে যে ফাংশনটা দিয়েছে তার সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করব, আবার অন্য ফাংশনের সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করব, ওদের সাম করব, ঠিক আছে? তাহলে এখানে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যদি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এবং ওটা যদি হোমোজিনিয়াস হয়, দ্যাট ইজ RHSটা 0, তার যদি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বলা থাকে, তাহলে সেই ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের লিনিয়ার কম্বিনেশন নিলেও সেটাও সলিউশন হবে, এবং সেই কাউন্টটা এবারে ইনফাইনাইট হয়ে যাবে, যেহেতু লিনিয়ার কম্বিনেশনে কনস্ট্যান্টস থাকবে, এবং কনস্ট্যান্টস তো কাউন্টে কত, ইনফাইনাইট, তো কনস্ট্যান্টস কি রিয়েল নাম্বার তো শেষ নেই, বোঝা গেছে? চলো, তা লিনিয়ার কম্বিনেশনটা যদি এর সলিউশন হয়, আর এর একটা আমি ছোট্ট একটাই প্রমাণ দেখাচ্ছি, এরপরে এটা তোমরা করে নেবে, যে এই প্রুফটা আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হলো। সো প্রুফটা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। কেন, যদি তুমি আমি এটা থিওরিটা কনসেপ্টটা বললাম, ফর্মুলা বললাম, থিওরেম বললাম, কিন্তু ওটা মাথার ভেতরে এলে এবার ওটাকে মনের ভেতরে নামাতে হবে এবং চিরকালের জন্য মনে রাখতে হবে। সো এটাকে এক্সাম্পলের মাধ্যমে এবং প্রুফের মাধ্যমে একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করছি। ইউ আর ভিটা বলেছে সলিউশন যদি হয়ে যায়, তাহলে আমি লিখতে পারি d2u dx2 প্লাস b ইন্টু du dx প্লাস cu, এটা স্যাটিসফাই করবে ইউটা, এটাকে নাম দিয়ে দিচ্ছি 2।
আমি বলছি y ইকুয়াল টু ux না লিখে আমি u লিখেছি, যদি এর সলিউশন হয় তাহলে নিশ্চয়ই ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানে কি LHS ইকুয়াল টু RHS হবে, তাহলে আমি এখানে স্যাটিসফাই করিয়ে দিলাম। আর ভিটাও বলছে এর সলিউশন, সো d2v dx2 প্লাস b ইন্টু dv dx প্লাস cv ইজ ইকুয়াল টু 0। এটাকে 3 নম্বর নাম দিচ্ছি, এটাকেও সলিউশন, কারণ ভি যদি সলিউশন হয় তাহলে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, কোশ্চেন পেপারে বলেছে, তাহলে এই দুটো স্যাটিসফাই করবে মানে LHS ইকুয়াল টু RHS হবে। ওকে, এটা তো হচ্ছে গিভেন ছিল। এবার আমি বলছি, আমি ক্লেম করেছি AU প্লাস BVটাও এর সলিউশন হবে, যেখানে A আর Bটা কি আরবিটারি কনস্ট্যান্টস, A আর Bটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টস, A আর Bটা কি আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এটাও এর সলিউশন। তাহলে এটা যদি এর সলিউশন হয়ে যায় তাহলে নিশ্চয়ই এটাকে যদি আমি LHS এ পুট করি তাহলে RHS পেয়ে যাবো 0, তাহলে AU প্লাস BV আমি LHS এ পুট করবো, আর যদি এটা 0 হয়ে যায় মানে কি RHS যদি পেয়ে যায় তাহলে বলবো এটাও এর সলিউশন ছিল। চলো তো এক কাজ করছি, তাহলে ইকুয়েশন এবার পুট করছি, LHSটা লিখছি, LHS এ কি ছিল d2 dx2, y এর জায়গায় কি লিখবো AU প্লাস BV প্লাস b ইন্টু d dx অফ y এর জায়গায় এবার কি লিখবো AU প্লাস BV প্লাস কি ছিল c ইন্টু কি লিখবো y এর জায়গায় AU প্লাস BV। সো LHS এ আমি y এর জায়গায় AU প্লাস BV বসিয়ে দিয়েছি, এরা যদি সলিউশন হয় এর সত্যি তাহলে নিশ্চয়ই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তাহলে নিশ্চয়ই ইকুয়াল টু 0 আসবে, তবে RHS হবে। এইবারে দেখো এটা কি ডেরিভেটিভ, তো ডেরিভেটিভের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে, সো এটাকে আমি ডিস্ট্রিবিউট করতে পারি AU এর ওপরে আর BV এর ওপরে, আর যেহেতু এটা কনস্ট্যান্ট তাই জন্য ডেরিভেটিভের বাইরে চলে আসবে, সো এটাকে আমি লিখতে পারি A d2v d2u এটা u প্লাস dx2 এটা হচ্ছে x2 হবে, বুঝতে পেরেছো, প্লাস b d2v dx2, এই যে ডেরিভেটিভের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলাম, এক্সকিউজ মি, যে এইটাকে ডিস্ট্রিবিউট করলাম AU এর উপরে আর BV এর উপরে, যেহেতু এটা কনস্ট্যান্টটা কি হয়ে যায় অপারেটরের বাইরে চলে আসবে, তাহলে বাইরে বেরিয়ে গেল, প্লাস এই যে স্মল b অ্যাজ ইট ইজ ছেড়ে দিচ্ছি, তাহলে লিখেও দিচ্ছি স্মল b ইন্টু কি হয়ে যায়, এটা তো কনস্ট্যান্ট, সো A du dx প্লাস ক্যাপিটাল B dv dx, ঠিক লিখেছি তো? হ্যাঁ একদম ঠিক লিখেছি, এটা c ছেড়ে দিচ্ছি AU প্লাস BV। এইবারে দেখো এখানে ভালো করে দেখো, এই ক্যাপিটাল এটাকে আমি কমন আউট নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে d2u dx2 প্লাস, সো এখান থেকে দেখো A কোথায় আছে, এই জায়গাটা A আছে, এবার এই জায়গাটা দেখো, সো এটা কি হয়ে যাবে B du, আচ্ছা u আর vটা অলমোস্ট সেম হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে, du dx, সো এটা হয়ে গেছে আর এটাও হয়ে গেছে, আর এখানে একটা A আছে, সো প্লাস cu, সো এটা এই ক্যালকুলেশনটা হয়ে গেল। এবার বিটা ক্যাপিটাল বিটা কমন না, প্লাস b, সো এখানে d আছে, সো d2v dx2 এটা হয়ে গেল, b এখানে আছে b ইন্টু b, সো এই bটা ভেতরে চলে যাবে, dv dx, সো এটাও হয়ে গেল, আর একটা কি পরে এটা হয়ে গেছে, এইটা বাকি আছে, প্লাস cv, তাহলে এটাও হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আমি স্মল ইউকে এইভাবে লিখি, নিচ থেকে ঘুরিয়ে দিই এই যে, আর স্মল ভিকে এইভাবে লিখি, মাথাটা ঘুরিয়ে দিই একটু, সো হোপফুলি তোমরা গুলিয়ে ফেলবে না, বুঝতে পারবে। এইবারে এটা দেখো, দু নম্বরটা দেখো, d2u dx2 প্লাস b ইন্টু du dx প্লাস cu ইকুয়াল টু 0, এটা তো অলরেডি গিভেন ছিল, সো d2u dx2 প্লাস b ইন্টু du dx প্লাস cu, এটা যদি অলরেডি 0 হয় তাহলে a ইন্টু 0। সিমিলারলি 3 নম্বরটা দেখো, d2v dx2 প্লাস b ইন্টু dv dx প্লাস cv ইকুয়াল টু 0, সো এটা কি যাবে b ইন্টু 0 হয়ে যাবে, a bটা কি আরবিটারি কনস্ট্যান্ট, তো সো সামথিং ইন্টু 0 প্লাস সামথিং ইন্টু 0, সো আলটিমেটলি কি হয়ে যাবে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, আর এটা কি পেয়ে গেলাম ইকুয়াল টু RHS পেয়ে গেলাম, আর ডান দিকেও RHS, দেখো মিলিয়ে দেখো। আমি বলছি যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি সলিউশন u আর v হয় তাহলে y ইকুয়াল টু au প্লাস bv ও সলিউশন হবে, সেটা আমি স্যাটিসফাই করিয়ে দিলাম, LHS এ পুট করে RHS এ নিয়ে দিলাম, সো আমার এখন সলিউশনটা হয়ে যাচ্ছে y ইকুয়াল টু au প্লাস bv। এইবার এর অপশনগুলো মেলানো যাক,
সো গিভেন ইকুয়েশনে কি বলেছিল, দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ইউভি দিয়ে দিয়েছে। তাহলে ইউভি যদি দিয়ে দেয় তাহলে আমি বলছি y ইকুয়াল টু ইউএক্স এর একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আর y ইকুয়াল টু ভিএক্স এর একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন এটা দেওয়া ছিল। যেহেতু ইকুয়েশনটা হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, তাই জন্য এর সলিউশনটা হয়ে যাবে y ইকুয়াল টু আরবিটারি কনস্ট্যান্ট, সেটা নাম দিচ্ছি ক্যাপিটাল এ, তুমি কে দিতে পারো, সি দিতে পারো, ডি দিতে পারো, ইন্টু ইউ অফ এক্স প্লাস আরেকটা আনাদার কনস্ট্যান্ট সেটাকে বললাম বি ইন্টু ভি অফ এক্স দিয়ে দিলাম। ঠিক আছে, যেখানে ক্যাপিটাল এ বি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট এবং এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন, মানে কি ইউ ভি প্রোডাক্টে থাকবে না আর ইউ আর ভি এর পাওয়ার 1 হবে। যেহেতু আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে এ আর বি, তাহলে এ বি যত চেঞ্জ হবে তাহলে এই ইকুয়েশনে দুখানা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন রয়েছে অলরেডি, তাহলে অ্যাকচুয়ালি এর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস রয়েছে, কিন্তু সেই ইনফাইনাইট নাম্বারটা কিন্তু আর ইন্ডিপেন্ডেন্ট নয়, সব ডিপেন্ডেন্ট। দুখানা টোটাল ইনফাইনাইট সলিউশনের মধ্যে কেবলমাত্র দুখানা সলিউশন ইন্ডিপেন্ডেন্ট, ইউ আর ভিটা। বাকি যে সলিউশনগুলো বেরোবে সেগুলো সব ইউ আর ভি এর হেল্পে বেরিয়ে যাবে। কি করে? শুধু আরবিটারি কনস্ট্যান্টটাকে ভ্যারি করাবো। চলো এইবারে যদি অপশান এটা দেখো, অপশান এটা দেখো, এ আর বিটা কি, যদি আরবিটারি কনস্ট্যান্ট হয় তাহলে আমি নিতে পারি, আমি কি নিতে পারি টেক এ ইকুয়াল টু 5 আর বি ইকুয়াল টু 8। তাহলে আরবিটারি কনস্ট্যান্ট আমি যা খুশি নিতে পারি। তাহলে এটা 5 নিলাম, বিটা 8 নিলাম, তাহলে ওয়াইটা কি হয়ে যাবে 5ux প্লাস 8vx, 5ux প্লাস 8vx। তাহলে এই অপশান এটা হবে কারেক্ট অপশান। চলো এইবারে দেখো অপশান বিটা দেখো, এটাও কিন্তু লিনিয়ার কম্বিনেশন। কি করে বুঝলে? ইউ এর পাওয়ার 1 ভি এর পাওয়ার 1, এখানেও ভি এর পাওয়ার 1, এরা প্রোডাক্টে নেই, লিনিয়ার কম্বিনেশন হলে সলিউশন হয়ে যাবে। কিন্তু তোমরা বলছো যে স্যার ইউ তো ভি তো এখানে দু জায়গায় আছে, ওখানে তো এক জায়গায় লিখেছেন, চাপ নেই। তুমি এক কাজ করো বাবু, তুমি এক কাজ করো, এটাকে নিয়ে নাও C1। যদি এটা আরবিটারি কনস্ট্যান্ট হয় তাহলে C1টাও আরবিটারি কনস্ট্যান্ট, ওকে। আর বিটাকে নিয়ে নাও তুমি C2 মাইনাস C1, C2 ও আরবিটারি কনস্ট্যান্ট। কোশ্চেন পেপারে বলেছে C1 অ্যান্ড C2 আর আরবিটারি কনস্ট্যান্টস। তাহলে সেই আরবিটারি কনস্ট্যান্ট C1কে আমি নিচ্ছি, ক্যাপিটাল এটাকে নিয়ে নিচ্ছি C1, আর ক্যাপিটাল বিটাকে নিয়েছি C2 মাইনাস C1, কারণ C1 আরবিটারি C2 আরবিটারি, তাহলে এদের ডিফারেন্সটা সেটাও আরবিটারি হবে। যদি এটা হয়ে যায় তাহলে কি হবে, এই সলিউশনে পুট করো, সেটা কি হবে y ইকুয়াল টু কি নিয়েছি a1টা C1, তো C1 ux প্লাস বিটা কি নিয়েছি C2 মাইনাস C1, এটা কি হয়ে যাবে vx হয়ে যাবে। এই যে একটা কনস্ট্যান্ট আরবিটারি কনস্ট্যান্ট ইন্টু ux প্লাস আরবিটারি কনস্ট্যান্ট ইন্টু vx, তাই তো লিখেছি C1 C2 যদি আরবিটারি হয় তাহলে C2 মাইনাস C1ও আরবিটারি হবে। এবার এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখছি, C1 এটাকে এইভাবে লিখো C1 ux প্লাস C2 vx মাইনাস C1 vx, এটাকে ওপেন করে দিলাম C2 vx মাইনাস C1 vx। এবার এক কাজ করো, C1টাকে কমন নিয়ে নাও, তাহলে কি হয়ে যাবে, এটা ux, C1টাকে কমন নাও, তাহলে C1টা যদি কমন নিয়ে নাও তাহলে এটা C1 ইন্টু ux মাইনাস vx হয়ে যাবে, আর প্লাস C2 vx তো রয়েছেই। তাই এটা দেখো তো অপশান বিটা কি ম্যাচ করছে, C1 ux মাইনাস vx, C1 ux মাইনাস vx প্লাস C2 vx, C1 C2 আরবিটারি কনস্ট্যান্টস, তাহলে অপশান বিটাও কারেক্ট অপশান হবে। তাহলে এত চেকিং লাগবে না, লিনিয়ার কম্বিনেশন হলে ওটার সলিউশন হয়ে যাবে যদি ইউ বি ইন্ডিপেন্ডেন্ট হয়। আর লিনিয়ার কম্বিনেশন কি করে বুঝবে, ইউ এর পাওয়ার 1 ভি এর পাওয়ার 1 ভি এর পাওয়ার 1, সেটা একের বেশি জায়গাও থাকতে পারে, একের বেশি জায়গা আছে মানে কি কমন নিয়ে একসাথে করে দেবে, আর এরা কেউ প্রোডাক্টে নেই, তাহলে অপশান বিটাও কারেক্ট হবে। এবার অপশান সিটা দেখো, ux C1 তো দিয়েছে, ux ইন্টু vx করেছে, আবার দেখো এই জায়গাটা দেখো ux বাই vx করেছে, একে তো ফার্স্ট টার্মটাই দেখো প্রোডাক্টে চলে এসে, তাই জন্য এটা রং অপশান হবে। আবার সেকেন্ড টার্মে কোশেন্টে এসছে, মানে সেকেন্ড টার্মে যদি লিনিয়ার কম্বিনেশন আসতো তাও রং হতো, বিকজ একটা রং ধরে ফেলেছি, এখানে দুখানা রং অপশান রয়েছে। C1 C2 আরবিটারি, কিন্তু ux আর vx প্রোডাক্টেও থাকবে না আর কোশেন্টেও থাকবে না, নইলে কিন্তু লিনিয়ার কম্বিনেশন হবে না। লিনিয়ার কম্বিনেশনটাই এই সলিউশন, তাই এরা লিনিয়ার কম্বিনেশনে নেই, এটা হলো না। আর যদি সিটা না হয় তাহলে ডিটাও হবে না, কেন কি সিটা না হলে ডিটাও হবে না, কারণ ডিটা হচ্ছে সি এর স্পেশাল কেস, যখন তুমি C1টা 1 নিয়েছো আর C2টাকে 0 নিয়েছো, C2 0 নাও তাহলে এটা 0 হয়ে যাবে, আর C1 1 নাও কারণ আরবিটারি কনস্ট্যান্ট, তো তাহলে ux ইন্টু vx হয়ে যাবে। আর যদি ওইভাবে না ভাবো তাহলে এটা দেখো এটা কি আছে, প্রোডাক্টে আছে, আর প্রোডাক্টে থাকলে কি হবে, লিনিয়ার কম্বিনেশন হবে, তাহলে এটা সলিউশন হতে পারে না। তো
এই পার্টিকুলার কোশ্চেনের যে কারেক্ট অপশন, সেই কারেক্ট অপশনটা হচ্ছে অপশন এ আর বি। এবার মাল্টি কারেক্ট অপশানে কিন্তু অনেক ক্যাচ আছে, সেটাকে এবার একটু ডিসকাস করে দিই। লেকচারটা একটু এক্সটেন্ড হয়ে গেছে, কিন্তু তোমরা একটু বেয়ার করো। এবার আমি এন্ড করবো, অলমোস্ট আমি চলে এসেছি, মানে শেষ করে ফেলেছি। এবার এই জায়গাটা দেখো, এইখানে দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। মাল্টি কারেক্ট মানে কি, অপশন একটা অপশন কারেক্ট হতে পারে, মানে অপশন এটাও কারেক্ট হতে পারে, বি সি ডি রং, অথবা এ বি কারেক্ট হবে, সি ডি রং, অথবা এবিসি কারেক্ট হবে, ডিটা রং, অথবা এবিসিডি চারটেই কারেক্ট হবে। মানে যে কোনো, মানে একটাও কারেক্ট হতে পারে, একের বেশি কারেক্ট মানে কি চারটেও কারেক্ট হতে পারে, সেটাকেই বলা হয় মাল্টি কারেক্ট। এবং ওই জন্য ইজ আর, একটা হলে কি হবে ইজ, তাই জন্য এখানে সলিউশনস আর এ বি অ্যাজ ওয়েল, রাইট। এবার এই কোশ্চেনে কি ছিল, 2 নাম্বার ছিল। তাহলে এবার দেখো একটু ডিসকাশনটা একটু এক্সটেন্ড করছি। তাহলে কটা অপশন, এ বি সি ডি, তাহলে কারেক্ট অপশন কি হয়েছে, কারেক্ট হয়েছে এ, আর কারেক্ট হয়েছে বি, আর সি আর ডিটা রং হয়েছে। তাহলে তুমি যদি এ বি কে মার্ক করো আর সি ডি কে মার্ক না করো, তাহলে তুমি সব কটা কারেক্ট মার্ক করেছো আর একটাও রং মার্ক করনি, তাহলে তুমি পাবে 2 নাম্বার +2। বোঝা গেছে? ওকে, এইবারে ধরে নাও এ বি সি ডি ছিল, এ বি সি ডি ছিল। এইবারে তুমি কারেক্ট অপশন ধরো লেটস সে এটাকে মার্ক করেছো, কিন্তু বিটাকে মার্ক করনি, আর সি ডিও মার্ক করনি, মানে দুটো অপশন কারেক্ট এ বি, কিন্তু তুমি টিক করেছো শুধু এ, বি কে টিক করনি, সিটাও করনি, ডিটাও করনি। মানে কি তুমি কারেক্ট অপশন কি নিয়েছো, সিলেক্ট করেছো পার্সিয়ালি, আর কোনো রং অপশন সিলেক্ট করনি, তাই জন্য এই মার্কসটা তুমি পাবে +1। যেহেতু দুটো কারেক্ট অপশন ছিল, একটা করেছো, তাহলে এটাকে ইকুয়াল প্রপোর্শনে ডিভাইড হয়ে যাবে, তাই এটা কি হয়ে যাবে, তুমি মার্কস পাবে +1। ক্লিয়ার? এইবারে ধরে নাও তুমি একটা অপশন তো কারেক্ট করেছো, কিন্তু এইবারে তুমি সিটাকে মানে রং অপশনটাকেও সিলেক্ট করে নিয়েছো, এই যে রং অপশনকেও সিলেক্ট করে নিয়েছো। একটা কারেক্টটা সিলেক্ট করেছো, কিন্তু রংটাও সিলেক্ট করেছো, তাহলে এটা হয়ে গেল পার্সিয়ালি কারেক্ট, মানে কিছু কারেক্ট নিয়েছো কিছু রং নিয়েছো, তাহলে তুমি মার্কস পাবে 0। তাহলে তোমাকে হয় সব কটা কারেক্ট নিতে হবে, তাহলে তুমি ফুল মার্কস পাবে, আর নইলে পার্সিয়ালি কারেক্ট নেবে কিন্তু কোনো রং অপশনও চলবে না। পার্সিয়ালি কারেক্ট নিয়েছো কিন্তু তার সাথে রংকে ইনকর্পোরেট করেছো, তাহলে 0 পাবে। আর যদি তুমি পার্সিয়ালি কারেক্ট নাও আর কোনো রং অপশন যদি সিলেক্ট না করো, তাহলে তুমি মার্কসটা পাবে ইকুয়াল প্রপোর্শনে। যদি এটা +2 না হয়ে যদি মার্কসটা +3 থাকতো, তাহলে দুটো অপশন কারেক্টের জন্য তুমি +3 পাবে। আর যদি তুমি একখানা অপশন সিলেক্ট করতে, লেটস সে তুমি বিটাকে টিক করেছো, এটাকে করনি, আর কোনো রং অপশনও নাওনি, তাহলে সেই কেসে ইকুয়াল প্রপোর্শন কি হয়ে যাবে, তুমি এখানে মার্কস পাবে 2/3। বোঝা গেছে? তো এটাই হচ্ছে ইকুয়াল প্রপোর্শনে মার্কস ডিস্ট্রিবিউশন, যে 2 × নাম্বার অফ কারেক্ট অপশনস ডিভাইডেড বাই টোটাল মার্কস। সো মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে অন্য কোনো সময় আবার আমি ডিসকাস করব। সো মাল্টি কারেক্টের কেসে হচ্ছে যদি সবকটা কারেক্ট অপশন টিক করো তাহলে ফুল মার্কস, কিছু কারেক্ট অপশন টিক করেছো মানে পার্সিয়ালি কারেক্ট করেছো কিন্তু কোনো রং অপশন সিলেক্ট করোনি, তাহলে কীভাবে ইকুয়াল প্রপোর্শনে মার্কস পাবে, সেটা কোশ্চেন পেপারে ইনস্ট্রাকশন থাকবে যে কীভাবে মার্কসগুলো দেওয়া হবে। আর যদি তুমি কারেক্ট টিক করেছো, পার্সিয়ালি কারেক্ট করেছো, তার সাথে রং অপশনটাও নিয়ে নিয়েছো, তাহলে 0 পাবে। আর যদি তুমি কোনো কারেক্টই না করো, মানে শুধু রং অপশানগুলো করো, তার জন্য 0 পেয়ে যাবে। বোঝা গেছে? সো এইখানে মাল্টি কারেক্ট অপশানে কিন্তু নেগেটিভ মার্কিং স্কিমটা রাখা হয়নি, ওকে, বা রাখাও যেতে পারে, ডিপেন্ড করবে কোশ্চেন পেপারে যে ইয়ারে এক্সাম হচ্ছে বা যে বোর্ড বা যে ইনস্টিটিউট এক্সাম কন্ডাক্ট করছে। সো এক্সামের নেচারটা সেটা তো মানে এক্সাম হওয়ার আগে ইনফরমেশন ব্রোশার এলেই পুরো মানে ডিটেলস দেওয়া থাকে যে মার্কস ডিস্ট্রিবিউশন, কোশ্চেন প্যাটার্ন কী হবে, মার্কসের ক্যালকুলেশন কী হবে, ওয়েটেজ কী থাকবে। সো আপাতত কারেন্ট যে রুলস রেগুলেশন সেটা অনুযায়ী মাল্টি কারেক্টের ক্ষেত্রে সবকটা কারেক্ট হলে ফুল মার্কস, পার্সিয়ালি কারেক্ট বাট নো রং আনসার তাহলে তোমাকে ইকুয়াল প্রপোর্শনে মার্কস দেওয়া হবে। আর যদি পার্সিয়ালি কারেক্ট অ্যালং উইথ রং অপশন 0 মার্কস পাবে, আর অনলি রং অপশানগুলোতে এটা 0 হবে। সো আই হোপ তোমরা এটাও বুঝতে পেরেছো, এবং এই লেকচারটা একটু বড় হয়ে গেছে এবং লাস্টের অঙ্কটাও কনসেপচুয়াল ছিল, সো এটাকেও স্টার দিয়ে রাখো। এই অপশন এইটা করতে এটাকে শক্তিমানের 5 স্টার দাও। এটাকে করতেও 10 সেকেন্ডস লাগবে, কিন্তু থিওরি কনসেপ্টটা একটু জানা দরকার ছিল, ওই জন্য আমি এটাকে বেশি সময় নিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করেছি। সো এই লেকচারটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এবং শেষ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে এত বোরিং লেকচার, ম্যাথসের মতো একটা বোরিং সাবজেক্ট তোমরা এতক্ষণ অবধি দেখেছো, ধৈর্য পেশেন্স সহকারে। সো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সো থ্যাংক ইউ অল। আর এখনও অবধি দেখছো মানে কি তোমরা নিশ্চয়ই লেকচারগুলোকে লাইক মানে পছন্দ করছো, আমার পড়ানোর স্টাইলটাও তোমরা অ্যাপ্রিসিয়েট করছো। সো আমি যে এই যে ডেডিকেটেডলি মানে ডেডিকেটেডলি কোনো ব্রেক ছাড়া কন্টিনিউয়াসলি
যে কোনো কন্ডিশন ছাড়া রেগুলার বেসিসে ফ্রিতে ভিডিওসগুলো নিয়ে আসছি তোমাদের জন্য, তোমাদের হেল্প করার জন্য। সো তোমরা তোমাদের এন্ড থেকে আমাকে কীভাবে সাপোর্ট করবে? সো আমাকে এইভাবে সাপোর্ট করতে পারবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে হিট করো, ভিডিওসগুলোকে লাইক করো, ভিডিওসে কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, এবং যারা এখনও অবধি জানতে পারেনি এই চ্যানেলটা, যারা এখনও অবধি ডিসকভার করতে পারেনি, তাহলে তাদের সাথে শেয়ার করো। এবং তোমরা যদি নতুন হও চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং ডেসক্রিপশানে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে, পার্সোনাল কন্ট্যাক্ট ডিটেলস, সোশ্যাল মিডিয়াস লিঙ্কগুলো, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ডিটেলস। তোমাদের যদি কোনো স্পেসিফিক পার্সোনাল কোয়ারিজ বা ডাউটস থাকে, তাহলে হোয়াটসঅ্যাপের থ্রুতে আমাকে কন্ট্যাক্ট করো। কোনো কোশ্চেনের সলিউশন যদি তোমরা না করতে পারো, তাহলে সেই কোশ্চেনটা পিকচার তুলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো, সেটাকে তার সলিউশনটা আমি হোয়াটসঅ্যাপেও তোমাদের রিপ্লাই দিতে পারি, অথবা একটা নতুন লেকচার বানিয়ে দিলাম। ওকে, সো আই হোপ তোমাদের আমার যে ইনিশিয়েটিভ, আমার যে এফর্টটা তোমাদের খুব ভালো লাগছে। সো তোমাদের সাথে এরপরে নেক্সট ভিডিওসে আর একটা ইন্টারেস্টিং লেকচার নিয়ে, নতুন প্রবলেম নিয়ে আবার দেখা হবে। সো টিল দেন, স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, keep learning, keep growing, keep studying, keep smiling. Jai Hind, Bande Matram.